রাত ৩টা বাজে। চারদিকে বেশ অন্ধকার অন্ধকার হলেও সবকিছু স্পষ্ট বোঝা যায়। কেননা পশ্চিম আকাশের উত্তর দক্ষিণে এমনকি সমস্ত আকাশ জুড়ে অসংখ্য তারার মেলা বসেছে। তারার সাথে বসেছে চাঁদের মেলা। আশেপাশে জোনাকি জ্যামে আটকে যাওয়া জিরো বাল্বের বাতিতে ফাঁক ফিক করাতে পরিবেশটা সুন্দর হয়ে উঠেছে। চোখে রঙিন সানগ্লাস, কপালে রুমাল বাঁধা, ডান হাতে ব্যাস, বাম হাতে সিগারেট, ডান হাতে কুড়াল কাঁধে করে ভর করা, পায়ে কেচ, চুলগুলো স্টাইল করে পেছনে আশ্রে নেওয়া, পরনে চাকচিক পোশাক, গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাচ্ছে, নিকোটিনের ধোঁয়া টেনে আকাশে বারবার উড়িয়ে দিচ্ছে। অন্য একটি ছেলে নিজের জীবন বাঁচানোর জন্য বেদরমভাবে রাস্তার উপর দিয়ে দৌড়াচ্ছে। ছেলেটি পাগলের মতো চিৎকার করছে, কিন্তু তার চিৎকার কেউ শুনতেই পাচ্ছে না। নির্জনই রাতে আগন্তুকটি নিজের রূপ পরিবর্তন করে পাগলের মতো ধাওয়া করেছে ছেলেটিকে। আগন্তুকটি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে ছেলেটির সামনে প্রায় 5টি কালো রঙের কার এসে থামে। গাড়িগুলোর ভিতর থেকে বাহিরে আসে প্রায় কয়েক শতাধিক ছেলেপেলে। চারদিক দিয়ে ঘিরে রাখে ছেলেটিকে। ছেলেটি ভয়ে আতঙ্কে গলা যায় শুকিয়ে। পেছনে দাঁড়িয়ে আছে আগন্তুকটি। উত্তর গগনে কালো মেঘে আকাশটা ছেয়ে গেছে। এখনই বুঝি বিকট আওয়াজে বজ্রপাত, সাথে আসা শ্রাবণ মুষলধারায় বৃষ্টি নামবে। আগন্তুকটি ছেলেটির এরকম করুণ পরিণতি দেখে উচ্চস্বরে হাসতে থাকে। ছেলেটি কি করবে বুঝতেই পারছে না। ছেলেটির চিৎকার কেউ শুনতে পায় না। পুরো রাস্তা নির্জন ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছে আগন্তুকটি সহ তার দলবল। ব্রিজের দুই পাশে সমতল সাগর। আগন্তুকটি বলে ওঠে, তোর সাহস হয় কি করে আমার বিরুদ্ধে কথা বলার, আমার বিরুদ্ধে খবর ছাপানোর? ভাই, ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আমি জানতাম না যে তুমি এখন এই শহরে আছো। আমি শুধু তোমাদের দলের ভয়াবহ আতঙ্ক মানুষকে জানাতে চেয়েছিলাম। তোমার নাম শুনে যেখানে মানুষ ভয়ে পিছিয়ে যায়, সেখানে আমি তোমার লুকিয়ে থাকা গোপন রহস্যগুলো মানুষকে সামনে ফাঁস করতে চেয়েছিলাম। তুই তো জানিস না যে এই শুভকে খুঁজে পাওয়া শুধু সম্ভব না, অসম্ভব। ভাই, আমি ভুল করেছি। আমার উপর চাপ ছিল। বিভিন্ন রাজনৈতিক নেতাগুলো আমাদের উপর প্রেসার ক্রিয়েট করতো, যার কারণে আমাদের অনেক সাংবাদিক আপনাদের খোঁজে নেমে গেছে বিভিন্ন লোকালয়ে। হা হা হা, এই হিরোকে খুঁজে পাবে এমন কোনো সাংবাদিক এই বাংলাদেশে এখনো আসেনি, আর আসবেও না। ভাই, আমরা ভুল করেছি। আমরা তোমার খোঁজে বেরিয়েছিলাম। তারপর আমরা তোমার গোপন সে জাদুঘরে খবর পাই। সেখানে তুমি মানুষদেরকে গুম করে অত্যাচার করতে। হা হা হা, তুই এতদিন আমার গুম ঘরের উদ্দেশ্যে খুঁজে বেরিয়েছে, আজকে সেই তোকে জাদুঘরে আমি বন্দি করব নিজের চোখে, দেখে নিস। আমাকে ছেড়ে দাও। আমি তোমার বিষয়ে কাউকে কিছু বলবো না। রাকিব, তুই একে নিয়ে গিয়ে এর সমস্ত কিছু বের করে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি, কেন সে এসব করেছিল। তারপর আগন্তুকটি মুচকি একটা হাসি দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটা রেড কালারের লাক্সারিস গাড়িতে চড়ে বসে। মুহূর্তের মধ্যে চোখের আড়ালে, চোখের অগোচরে হারিয়ে যায়। গাড়িটি মিশে যায় অন্ধকার রাতে। সেই সাংবাদিক ছেলেটিকে নিয়ে সেখান থেকে শুভর দলের ছেলেগুলো চলে যায়। শুভকে আন্ডারওয়ার্ল্ডের সবাই হিরো বলেই চেনে। লাল রঙের সেই গাড়িটি একটি বিশাল বহুর চৌধুরী বাড়ির সামনে এসে থামে। তারপর গাড়ির ভিতর থেকে বের হয় এক অজানা সাধারণ এক ছেলে। যে ছেলেটি পরনে আছে সবকিছুই সাধারণ পোশাক। হাটবাজারে স্বল্প মূল্যের একটি ঘড়ি, চুলগুলো বেস্ট স্টাইলিশ করে আশ্রে নেওয়া, পরনে তেমন দামি পোশাক না হলেও বডি ফিটের মতো ভালো একটি পোশাক, পায়ে ক্যাচ, খোঁচে খোঁচা চাপদারি, সৌন্দর্যে ভরপুর তার মুখটা। দেখতে হিরোদের স্টাইলের মতো, কেমন যেন বিদেশি সব ব্যাপার স্যাপারও ভাবসাব তার মধ্যে। গাড়ির ভিতর থেকে নেমে পায়ে হেঁটে রওনা দেয় চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। খানিকটা পায়ে হেঁটে চৌধুরী বাড়ির সামনে যেতে চমকে ওঠে ছেলেটি, কেননা সে তাকিয়ে দেখতে পায় দোতলার ব্যালকনিতে এখনো বসে গেটের দিকে তাকিয়ে আছে রিমি, যাকে কিনা ছেলেটি খুবই ভয় পায়। রিমি সেখান থেকে চিৎকার করে বলে ওঠে, কিরে, সেই সন্ধ্যার সময় বেরিয়ে গেছিস, এখন বাড়িতে আসার সময় হচ্ছে? তাছাড়া এতক্ষণ বাইরে কি করছিলিস?
অন্যদিকে ভয়ে গলা শুকিয়ে গেছে শুভর। শুভ কি বলবে বুঝতে পারে না। শুভ ভাবছে, জানি না এই ডাইনিটা এখনো এত রাত জেগে এখানে কি করছে। আজকে তো আমি গেলাম, উপরওয়ালা আমারে এবারের মতো বাঁচাও। কি রে বেটা খচ্চর, এখনো ওখানেই দাঁড়িয়ে থাকবি নাকি? কোথায় গিয়েছিলি বলবি, আর নাকি আমি ওখানে যাব? শুভ কি বলবে ভেবে পায় না, মাথা চুলকাতে থাকে। এমন সময় শুভ বলে ওঠে চিৎকার করে, না না ম্যাম, আপনি আমার কাছে কেন আসবেন? আমি নিজে থেকে আপনার কাছে যাচ্ছি, আপনার কষ্ট করার কোনো দরকার নেই। তাড়াতাড়ি উপরে আয়, নয়তো তোর খবর করে ছাড়বো। এই কথা শুনে শুভ আর দেরি না করে পাগলের মতো উপরে উঠতে থাকে। কেননা সে জানে এই রিমিটা কতটা ভয়ঙ্কর। রেগে গেলে ভাঙচুর আর চিৎকার চেঁচামেচিতে পুরো ভারী মাথায় তুলবে। সে ভয়ে শুভ আর দেরি না করে দ্রুত রিমির কাছে যেতে থাকে। রিমির কাছে যেতে না যেতে পরপর বেশ কয়েকটা শব্দ দূষণ হয় সে জায়গা জুড়ে। হঠাৎ এমন হওয়াতে মাথা নিচু করে নেয় শুভ। রিমি আবার বলে ওঠে, কি রে, তুই কোথায় গিয়েছিলি? তোর কি জানার ভয় নাই? তুই কি আমাকে ভয় পাস না? সেই মাগরিব থেকে এখানে আছি তোকে ধরবো বলে, আর এই সময় তোর আসার সময় হলো? বেটা, তোকে আজকে খাইছি। ম্যাডাম, সত্যি বলছি, আমি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাজে গিয়েছিলাম, তাই বলে যেতে পারিনি, আর হাতে তেমন সময় ছিল না। তুই আমাকে ব্যক্তিগত কাজ বোঝাচ্ছিস? তুই কার সামনে দাঁড়িয়ে আছিস জানিস না? তোর তো হিম্মত দেখি অনেক বেশি। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই বলে রিমি যখনই শুভকে তার শার্টের কলার ধরে আঘাত করতে যাবে তখনই পিছলে পড়ে যায় রিমি শুভর উপরে। দুজনে পড়েই যায় ফ্লোরের উপরে। রিমি পড়ে যায় শুভর উপরে, সাথে সাথে 2 ঠোঁট 4 ঠোঁটে রূপান্তরিত হয়। বেশ কিছু সময় এভাবে নীরবতায় কেটে যায় দুজন দুজনের দিকে অদ্ভুত এক চাহনিতে তাকিয়ে আছে কেউ, কোনো কথা বলে না। হঠাৎ করে কোনো কিছু শব্দে তাদের ঘোর কেটে যায়। দুজনে উঠে যায়। রিমি বলে ওঠে, তোকে যদি আজকে বাড়ি থেকে বের না করেছে আমার নাম রিমি না। বাবাকে বলে তোর ব্যবস্থা করছি। তুই রাতে কোন মেয়ের সাথে দেখা করতে যাস সেটা আজকে বাবাকে বলবো। হা হা হা, কি যে বলেন না ম্যাডাম, আমার মতো ছেলেকে কোনো মেয়ে পছন্দ করবে যে তাদেরকে টাঙ্গি মারার জন্য রাতের আধারে বেরিয়ে যাব একা একা? এমনিতে তো আমি একটা মশাকে মারতে পারি না, আর একা একা রাতে বেরিয়ে যাব। সেটা অবশ্য তুই ঠিক বলেছিস। তুই যে ভিতর ডিপ, জানি না বাবা তোকে কি করে আমার বডিগার্ড বানিয়ে দিল। সকালে আমি শপিং মলে যাব, তাই খেয়ে দিয়ে রেডি হয়ে থাকবি। তোর জন্য আজকে ঘুমাতে পারিনি, শালা খচ্চর কোথাকার। এ বলে রিমি চলে যাচ্ছিল নিজের রুমের উদ্দেশ্যে। শুভ না দেখে নিজের অজান্তেই বলে ওঠে, আরে শালি, তুই যার কপালে পড়বি তাকে তো তুই পাগল করে ছাড়বি। ওই শালা দাঁড়া, তুই আমারে গালি দিলি? তোর এত বড় সাহস! তোকে দেখে নিব আমি। সকাল হতে দে, তোর কপালে দুঃখ আছে শালা বাদর কোথাকার। এই কথা শুনে শুভ আর সেখানে এক মুহূর্ত দেরি না করে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দেয়। এক দৌড়ে নিজের রুমে রিমি একটা মুচকি হাসি দিয়ে তার নিজের রুমে যায়। ও হ্যাঁ, আপনাদের সাথে পরিচয় পর্বটা করে দিতে ভুলে গেছি। চলুন পরিচয় পর্বটা তাহলে স্বল্প সময়ের মধ্যে পরিচিত হয়ে নেই। রিমি হচ্ছে বিশাল কোটিপতি দুলালি বাবার আদরের মেয়ে। রিমিরা 2 বোন, তবে সবচেয়ে আদরের হচ্ছে রিমি। রিমি ছোট থেকে সবার আদরের। রিমি দেখতে অসম্ভব সুন্দর, উজ্জ্বল ফর্সা, দুধে আলতা গায়ের রং, সাদা ধবধবে তার শরীরের উজ্জ্বলতা। যে কেউ তার শরীরের যে কোনো একটি অংশ দেখলে প্রেমে পড়তে বাধ্য হবে। রিমির জন্য সে পাগল হয়ে যাবে। টানা টানা হরিণের মতো চোখ, চোখের পাতাগুলো কাজল কালো, চিকন পাতলা, চুলগুলো সিল্কি, চুলগুলো কোমর পর্যন্ত দোলানো, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, গালগুলো পাকা টমেটোর মতো। আর আমাদের গল্পের নায়ক, গল্পের হিরো, গল্পের সুপারস্টার সাকিব খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, সবাইকে পেছনে ফেলে আমাদের আজকের এই গল্পের নায়ক শুভ সবার আগে এগিয়ে আছে। দেখতে শুনতে পারফেক্ট, বডি ফিটনেস, 6 প্যাক বডি, শ্যামলা বর্ণের গায়ের রং, 5 ফুট 6 ইঞ্চি তার লম্বার হাইট,
দেখতে শুনতে ভীষণ স্মার্ট, স্টাইলিশ এবং ড্রেসিং লুক, যার নামটা শুনলে বা রাস্তাঘাটে কেউ দেখলে ভয় চমকে ওঠে। যেমন বনের রাজা বাঘ বা সিংহ, এই দুজনকে দেখলে মানুষ আতঙ্কে পড়ে যায়, ঠিক তেমনি হাজার হাজার জনগণের মাঝখানে হিরো নামটা শুনলে সবাই আতঙ্কে পড়ে যায়। শুভ একদম অন্যরকম, সবার থেকে আলাদা, অনেক মিশুক প্রকৃতির একটা ছেলে, খুব সহজে সকলের সাথে মিশে যায়। প্রায় 1 বছর হতে চলল সে রিমির সিকিউরিটি হিসেবে এখানে চাকরি করে। রিমির পরিবারের সবাই তাকে খুব ভালোবাসে, আদর করে, যত্ন করে, আর খোঁজ খবর নেয়। রিমির পরিবারের সবাই জানে শুভ গরিব ঘরের সন্তান, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তার পরিবার। সাধারণ ছেলে নয়, সে হচ্ছে অসাধারণ। দেখতে দেখতে কেটে যায় ভোরবেলা। ছোটবেলায় ঘুম থেকে উঠে পরিবারের প্রত্যেকটা ব্যক্তি সবাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে খাবার খেতে বসে। তখনই রিমি বলে ওঠে, বাবা আমি আজকে শপিং মলে যাব, আমার জন্য কিছু কেনাকাটা বাকি আছে সেজন্য। কোথায় যাবি যা, তবে হ্যাঁ অবশ্যই তোর সাথে কিন্তু শুভকে নিয়ে যাবি। আমি চাই না তোকে একা ছাড়তে। এমনিতেই আমার চারিদিকে অনেক শত্রু, এ পর্যন্ত কয়েকবার তোর উপরে হামলা হয়েছে। তুমিও না বাবা, আর ছেলে পেলে না আমার সিকিউরিটি গার্ড দেওয়ার। যে একটা মশা মারতে পারে না তাকে কিনা আমার সিকিউরিটি বানিয়ে দিলে। সে তো নিজেকে রক্ষা করতে পারে না, তাহলে সামলাবে কি করে আমাকে? এই কথা শুনে পাশে চেয়ারে বসে থাকা রিমির ছোট বোন রিমা বলে ওঠে, আপু, তুই না সবসময় ছেলেটাকে ইনসাল্ট করিস। দেখ তো ছেলেটা কত স্মার্ট, হ্যান্ডসাম, কত সুন্দর আর কত রোমান্টিক। কি বললি তুই? ও সুন্দর, ভালো, স্মার্ট, বডি বিল্ডার। আমি জানতাম তুই অন্তত ভালো করে দেখতে পাস, কিন্তু এখন দেখি তোর চোখেও সমস্যা হয়েছে। আমার চোখে না, তোর চোখে সমস্যা হয়েছে। এত সুন্দর একটা ছেলেকে কিনা বলছিস সে দেখতে শুনতে ভালো না। তুই চুপ করবি? তুই কিন্তু আমার সিকিউরিটি গার্ডের দিকে নজর দিচ্ছিস। আচ্ছা তোরা চুপ কর তো, অনেক হয়েছে। তবে আমি তো এখানে সবাইকে দেখছি, কিন্তু আমার তো সেই হিরোকে দেখছি না। ওর আর কাজ কি? ওর কি আর কোনো কাজ আছে? খাবে, দাবে আর ঘুমাবে, আর মাঝে মধ্যে আমার সাথে গাড়িতে করে ঘুরে বেড়াবে। আচ্ছা বাবা, আপু যখন শুভকে নিয়ে ঘুরতে যাচ্ছে না, তাহলে শুভকে আমার সাথে পাঠিয়ে দাও, আর শুভর জায়গায় অন্য কাউকে আপুর সিকিউরিটি গার্ড হিসেবে দাও। তুই দাঁড়া বলছি, তোর আজকে হচ্ছে। তোকে বলছি না তুই আমার জিনিসের দিকে নজর দিবি না, সেই তুই আমার জিনিসের দিকে নজর দিলি। আজকে তোর চোখ দুটো উপড়ে ফেলবো, দাঁড়া। ধাওয়া করতে থাকে রিমি রিমাকে। রিমা দৌড়েতে থাকে, কারণ রিমা জানে রিমি রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। রিমিকে শান্ত করার জন্য সবাই বুঝতে থাকে। ও হ্যাঁ, তাদের পরিবারে কিন্তু শুধু রিমি না, আর রিমিদের সাথে তাদের ছোট আব্বু, বড় আব্বা থাকে, অর্থাৎ তার ছোট চাচু এবং বড় চাচুর যৌথ পরিবার। রিমা নিজে দৌড়াচ্ছিল, অন্যদিক থেকে শুভ নিজের রুম থেকে বের হচ্ছিল। ঠিক তখনই ধাক্কা লেগে যায়, রিমি আর শুভ দুজনেই পড়ে যায়। সবাই সেদিকে হাঁ করে তাকিয়ে থাকে, কেউ কোনো কথা বলে না। শুভ আর রিমি নয়ন ভরা এক দৃষ্টিতে দুজন দুজনের এদিক তাকিয়ে আছে। বেশ কিছু সময় এইভাবেই নীরবতায় কেটে যায়। এই দৃশ্য দেখে পেছন থেকে রিমা মুচকি হেসে বলে ওঠে, কি রে আপু, এই তো তুই বললি শুভ দেখতে ভালো না, তোর নাকি ওকে পছন্দ হয় না। তা দুজনে তো পড়ে গেছিস অনেকক্ষণই হলো। এভাবেই তাকিয়ে থাকবি নাকি খাবার টেবিলও আসবি? তুই দাঁড়া, তোর আজকে হচ্ছে। রিমি, এটা কি হচ্ছে মা? খাবার টেবিলে আয়। তোরা তো জানিস তোদের দুই বোনকে ছাড়া আমি কখনো কোনো কিছু করি না। তোরা খাবার না খেলে আমিও খেতে পারবো না, আর অফিস যেতে পারবো না। তোরা কি সেটা চাস? এরপর কেউ আর কোনো কথা না বলে সবাই টেবিলে বসে পড়ে। রিমির পাশে বসে পড়ে শুভ। শুভ শুধু বাইরে নয়, বরং বাড়ির ভিতরে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য রাখা হয়েছে, তাই তার পাশেই শুভ বসে। খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো বেরিয়ে যায়। রিমি বলে ওঠে, এই শুভ শোন, রেডি হয়ে ভালো করে চলে আয়, শপিংয়ে যাব। আর হ্যাঁ শোন, বেশি স্মার্ট হয়ে সাজবি না, নয়তো তোর কপালে দুঃখ আছে। রিমির এ কথা শুনে পরিবারের সবাই হেসে ফেলে, কেননা রিমি কখন কি বলে কখন কি করে তা সে নিজেই জানে না। তারপর মাথা ঝাঁকিয়ে শুভ সেখান থেকে বেরিয়ে যায়, রেডি হয়ে নিচে আসে, তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রিমিকে নিয়ে
শপিং মলের উদ্দেশ্যে। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বেজে ওঠে শুভর। শুভ ফোনটা পকেট থেকে বের করে দেখতে পাই তার কাছের মানুষ রাকিব ফোন করেছে। ফোনটা রিসিভ করতে রাকিব বলে ওঠে, হ্যালো বস, আপনি কোথায় আছেন? এদিকে আমরা নতুন একটা খবর পেয়েছি, ওর মুখ থেকে বের করেছি। কিছু থেরাপি দিয়েছিলাম, অল্প থেরাপি দেওয়াতে সব বলে দিয়েছে। সহ্য করতে পারিনি আমাদের স্বল্প পরিমাণের অত্যাচার। কেন, সে কি বলেছে শুনি আগে। আর আমি এখন কাজে আছি। ভাই, আমরা তো তেমন কিছু বের করতে পারিনি, তবে এটুকু সে বলেছে সে শুধু সুলতানের লোক, বাকি আমাদের আর কোনো কিছুই বলেনি। ওকে ঠিক আছে, আমি পরে তোদের সাথে দেখা করছি, এখন কাজে আছি। ওকে বস, ঠিক আছে। আসার আগে আমাদের একটা মিস কল দিন, আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিব। ওকে। তারপর কল কেটে দেয়। শুভ পকেটে ফোনটা রেখে মন দিয়ে ড্রাইভিং করতে থাকে। এতক্ষণ সবকিছু দেখছিল ও শুনছিল রিমি। রিমি হঠাৎ করে শুভর পকেট থেকে ফোনটা বের করে নেয়। তারপর শুভর কাছে ফোনের লক স্ক্রিনের পাসওয়ার্ড চায়। এটা দেখে শুভ বলে ওঠে, আমার ফোন নিয়ে ম্যাম আপনি কি করবে? আচ্ছা, আমি অনেক অনেক সময় বুঝতে পারি না আমি তোর বস নাকি তুই আমার বস। না ম্যাম, তা কেন হবে? আমি আপনার বস হব কেন? আপনি আমার বস। তাহলে তুই এত কথা বলছিস কেন? তোকে যেটা করতে বলছি তুই সেটা কর। তোর ফোনের লক স্ক্রিনের পাসওয়ার্ডটা দে, আমি ফোনটা চেক করব তুই কার কার সাথে কথা বলিস। আমাকে তো দেখতে হবে, কারণ তুই আমার বডিগার্ড, শুধু আমার। আমার ফোন দিয়ে আমি যা ইচ্ছা তাই করি, তাতে আপনার কি? বাহ 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 বাহ, তোর মুখে তো দেখছি নতুন কথা ফুটতে শুরু করেছে। আমার সাথে তর্ক করছিস? দিব নাকি কানের নিচে বসিয়ে দুই একটা? সরি ম্যাম, আসলেই বুঝতে পারিনি। এই নেন আমার ফোনে লক স্ক্রিনের পাসওয়ার্ড। আর হ্যাঁ শোন, শপিং মলে গিয়ে আমার পেছনে পেছনে আসবি। যদি কোনো মেয়ের দিকে তাকিয়ে আছিস তো তোর দুই চোখ আমি কানা করে দেব। ম্যাম আমি না হয় আপনার ভয়ে তাকাবো না, যদি কোনো মেয়ে তাকায় তাহলে? যে শালি শাকচুন্নি তোর দিকে তাকাবে তার চোখ কানা করে দেব। শুভ কোনো কথা বলে না, চুপচাপ নিজের মতো করে ড্রাইভিং করে শপিং মলের উদ্দেশ্যে যেতে থাকে। এদিকে ভালো করে রিমি শুভর ফোনটাকে পরিশেষে চেক করে। ফোনে কোনো কিছু তেমন না পেয়ে ফোনটা দিয়ে দেয়। এটা দেখে শুভ বলে ওঠে, কি ম্যাম, তা আমার ফোনটা চেক করে কোনো কিছু পেলেন কি আপনি? তুই গাড়িটা বের কর। তোর ফোনে কোনো কিছু না পেলেও তোর একটা ভুল পেয়েছি, তাই গাড়িটা ব্রেক কর। এই কথা শুনে শুভ খানিকটা ঘাবড়ে যায়, কেননা রিমি যখনই গাড়ি ব্রেক করতে বলে রাস্তার মাঝ পথে, তখনই শুভর কপালে চড় আর থাপ্পড় ছাড়া কোনো কিছুই জোটে না। তাই সে গাড়ি থামাবে কি না সেই নিয়ে পড়েছে দুশ্চিন্তায়। এটা দেখে রিমি আবার বলে ওঠে, কিরে, তোকে বললাম না যে গাড়িটা থামা? তারপর তুই গাড়ি না থামিয়ে গাড়িটা চালাচ্ছিস। ও হ্যাঁ ম্যাম, ভুলে গেছিলাম। আর ম্যাম আমি কি ভুল করেছি বলেন তো? এই কথা শেষ করার সাথে সাথে গাড়িটা ব্রেক করে। আর গাড়িটা ব্রেক করার সাথে সাথে পরপর বেশ কয়েকটা শব্দে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা গাড়িটা কেঁপে ওঠে, কেননা রিমি শুভকে পরপর বেশ কয়েকটা থাপ্পড় দিয়েছে। তবে শুভ থাপ্পড় খেয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। হাঁ করে হাবলার মতো তাকিয়ে আছে রিমির দিকে। কেন সে শুভকে থাপ্পড় মারলো সেটা জানার জন্যই শুভ আগ্রহ দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ বলতে যাবে তার আগে রিনি বলে ওঠে, তোর তো সাহস কম না? তোর ফোনটা ফাঁকা কেন? তোর ফোনের গ্যালারিতে আমি প্রবেশ করলাম, তোর ফোনের গ্যালারিতে আমার কোনো ছবি নেই কেন? তুই সিকিউরিটি গার্ড হয়ে আমার ছবি রাখবি না? রিমির মুখে এ কথা শুনে চমকে ওঠে শুভ, টাস্কি খেয়ে যায়। শুভ ভ্যাবাচাকা খেয়ে হয়ে যায়, কেননা শুভ বুঝতে পারেনি রিমি তাকে এমন কথা বলবে। শুভর এরকম অবস্থা দেখে রিমি আবার বলে ওঠে, কিরে, কথা বলছিস না কেন? চোরের মতো এইভাবে কি তাকিয়ে দেখছিস? আপনি আমার ম্যাম, আমি আপনার সিকিউরিটি গার্ড। আমার ফোনে আপনার ছবি কি করে রাখবো? আরে গদ্ধপের বাচ্চা, তোকে এজন্য তোর ফোনে আমার ছবি রাখতে বলেছি। যদি কোনো আমাদের বিপদ হয় তাহলে তুই অন্তত আমার ছবিটা দেখে আমাকে খুঁজে বের করতে পারবি। আসলে আমি বুঝতে পারিনি ম্যাম, তাহলে অনেকগুলো ছবি তুলে রাখি, দাঁড়ান। এ কথা বলাতে আরো বেশ কয়েকটা চড় মারে শুভকে। শুভ আবার ভ্যাবাচাকা খেয়ে যায়। এবার শুভ বলে ওঠে,
দুর্বল, আমি আর আপনার সিকিউরিটি গার্ড হব না। শুধু কথায় কথায় গায়ে হাত দেন। চুপ, আরেকটা কথাও বলবি না। এখানে ছবি তুলতে তোকে বলেছি, তাহলে তুই কেন আমার ছবি তুলতে চাইলি? তোকে যখন বলবো তুই তখন তুলবি। এখন গাড়িটা চালা, সোজা শপিং মলের উদ্দেশ্যে। শুভ আর কোনো কথা না বলে সরাসরি গাড়ি নিয়ে যায় শপিং মলের উদ্দেশ্যে। সেখানে শপিং মলে শপিং করতে থাকে। এক এক করে প্রায় সকল জিনিস কেনা হয়ে যায় তাদের। এমন সময় শুভ খেয়াল করে তাদেরকে কিছু ছেলে পেলে ফলো করছে। তাই শুভ আগে থেকে তার ফোনটা বের করে ঠিক জায়গায় শুধু একটা মেসেজ করে দেয়। তারপর শপিং করতে থাকে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে যেন একটা ছেলে এসে যখনই ধারালো একটা ছুরি নিয়ে আঘাত করতে যাবে রিমিকে, তখনই ছেলেটার হাত দুটোকে পেছন দিক দিয়ে ধরে আছাড় মারে শপিং মলের সাদা ফ্লোরের উপরে। ছেলেটা ব্যথায় সেখানে কোকড়াতে থাকে। ছেলেটার এমন অবস্থা দেখে আরো দুই একটা ছেলে সামনে এগিয়ে আসে। রিমি এমন পরিস্থিতি দেখে চমকে ওঠে। সে ভয় পেয়ে যায়। পরে দুইটা ছেলে এসে ধারালো দুইটা তরবারি বের করে, তারপর আঘাত করতে চায় শুভকে। শুভ নিজেকে তাদের থেকে বাঁচিয়ে নেয়। সেই তরবারি দুটো নিয়ে ছেলেটি দুই হাত কেটে ফেলে। তারপর এলো পাথারি কোপাতে থাকে। ছেলেগুলোর শরীর থেকে বের হওয়ার রক্ত বিভিন্ন দেয়ালে লাগে। শপিং মলের অবস্থা বর্তমানে ভয়াবহ রূপে পরিণত হয়েছে। চারদিকে অসংখ্য মানুষ তাকিয়ে আছে ভয়ে। কেউ সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। প্রায় 10-12 জন ছেলে সামনে এগিয়ে আসে। সবার সাথে মারপিট করতে থাকে। এলো পাথারি ছুরি দিয়ে কোপাতে থাকে শুভ। তারপর শুভ এক মুহূর্ত দেরি না করে রিমির হাত ধরে দৌড়াতে থাকে বাইরে পার্কিং করা গাড়ির উদ্দেশ্যে। কিন্তু তারা যেতে পারে না। তার আগেই সামনে আরো কয়েকজন ছেলে আসে। হঠাৎ করে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা তার ধারালো ছুরি দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। শুভর আচমকা এমন হাওয়াতে চমকে ওঠে রিমি চিৎকার করে। শুভ, শুভ! শুভর চোখ বন্ধ হয়ে আসতে থাকে ধীরে ধীরে। ছেলেগুলো রিমির দিকে এগিয়ে যেতে থাকে। তখনই পিছন থেকে শুভ নিজের পেট থেকে ছুরিটা বের করে ফেলে দুটি শরীর থেকে মাথা দুটো আলাদা করে দেয়। তারপর আবার রক্তাক্ত শরীর নিয়ে দৌড়াতে থাকে শুভ রিমিকে নিয়ে। গাড়ির কাছে আসতে আসতেই আরো বেশ কিছু ছেলে পেলে আসে। এক এক করে সবাই বড় বড় ছুরি ও অস্ত্র নিয়ে এগিয়ে আসতে থাকে। রিমিকে কোনো মতেই গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে গাড়ির কাজগুলো লোক করে দেয়। তারপর ছেলেগুলোর সাথে একাই লড়াই করতে থাকে শুভ তার রক্তাক্ত শরীর নিয়ে মারপিট করতে থাকে ছেলেগুলোর সাথে। অনেক জায়গায় শুভ শরীর কেটে গেছে। শুভ এলো পাথারি কোপাতে থাকে বেদরম ভাবে। মারপিট শুরু হয় রাস্তার মাঝে। তাদের মারপিটের কারণে পুরো রাস্তা জ্যাম হয়ে আছে। অসংখ্য মানুষ চারদিক দিয়ে তাদের এই মারপিট দেখছে। কেউ ভয়ের সামনে এগিয়ে আসতে পারছে না। হঠাৎ করে কয়েকটা গরম বুলেট এসে শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেয় শুভর। তারপরও শুভ এলো পাথারি মারপিট করতে থাকে সকলের সাথে, অথচ পুরো শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। তারপরও শুভ নিজের প্রাণের মায়া না করে একের পর এক মারপিট করতে থাকে সেই ছেলেগুলোর সাথে। শুভ আর পেরে ওঠে না। তার শরীর নিস্তেজ হয়ে আসতে শুরু করে, চোখগুলো বন্ধ হয়ে আসে। গাড়ির ভিতর থেকে বারবার চিৎকার করছে ও কাঁদছে শুভর জন্য রিমি, কিন্তু তার চিৎকার বাইরে আসছে না। গাড়ির সেই চার দেয়ালের ভেতরেই তার চিৎকার থেমে যায়। ছেলেগুলোর মধ্য থেকে 3-4 জন এখনো বেঁচে আছে। সেই ছেলেগুলো এসে ছুরি দিয়ে আরো কয়েকটা কোপ দেয় শুভর শরীরে, কিন্তু শুভ তাদেরকে ছাড়েনি। মেরে ফেলেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ছেলেগুলোকে। এমন সময় সেখানে ছদ্মবেশে ছেলেগুলোর বস আসে, কিন্তু অন্যদিক থেকে প্রায় 50 থেকে 60টি গাড়ি উপস্থিত হয় ঘটনাস্থলে। গাড়িগুলোকে দেখে সেখান থেকে পালিয়ে যায় ছেলেগুলোর লিডার। যে ছেলেগুলো বেঁচে ছিল তারা ভয়ে সেখান থেকে লুকিয়ে পড়ে, কেননা সেই গাড়িগুলো ছিল হিরো নাম্বার 1 দ্য সাইকো হিরোর। যখনই তার দলের ছেলেগুলোর গাড়ি দেখেছে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। গাড়িগুলোর ভিতর থেকে কয়েকশো ছেলে বেরিয়ে এসে দ্রুত শুভকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে রিমিকে তাদের বাসায় পৌঁছে দেয়।
রিমি তার পরিবারের সবাইকে এই ঘটনা জানায়। পরিবারের সবাই এই ঘটনা শুনে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালে পুরো ফ্যামিলি চলে এসেছে। রিমি এখনো কাঁদছে। ভিতরে অপারেশন চলছে শুভর। অন্যদিকে শুভ রদলিন ছেলেগুলোর ছদ্মবেশে এসেছেন হসপিটালে। তাকে সিকিউরিটি দেওয়ার জন্য ভেতরে ডক্টর অপারেশন করছে। শুভ ক্ষত বিক্ষত হয়ে গেছে শুভর শরীর থেকে। ডাক্তার বের হয়ে এসে বলে ওঠে, আচ্ছা, পেশেন্টের বাড়ির লোক কে কে আছেন? ওনার এই মুহূর্তে রক্তের প্রয়োজন। প্রচুর রক্ত শরীর থেকে বের হয়ে যাওয়ার জন্য তাকে বাঁচাতে হলে রক্ত দিতে হবে। আপনাদের এবি পজিটিভ রক্ত যার আছে তারা প্লিজ দ্রুত রক্ত দিন। আমরা বাইরে যোগাযোগ করেছি, আরও রক্ত লাগবে। এ কথা শুনে রিমি চেয়ার থেকে উঠে পড়ে। তারপর ডাক্তারের উদ্দেশ্যে বলে ওঠে, আমার এবি পজিটিভ রক্ত আমি দিব। আমার শরীর থেকে সমস্ত রক্ত বের করে নিয়ে তাকে বাঁচান। রিমির বাবা রিমির এমন ভালো গুণ দেখে মুগ্ধ হয়েছে। তবে রিমির বাবা আবার বলে ওঠে, ডাক্তার সাহেব, শুধু আমার মেয়ে নয়, আমরা সকলে মিলে রক্ত দেব। ওকে, ঠিক আছে, আপনারা তাহলে তাড়াতাড়ি করেন, পাশের রুমে রক্ত দিন, আমরা অপারেশনটা চালু রাখছি। তারপর এক এক করে সবাই রক্ত দেয়। রক্ত দেওয়া শেষে সবাই বাইরে বসে থাকে, অপেক্ষা করতে থাকে। অপারেশন শেষ হওয়া পর্যন্ত সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। শুভর জ্ঞান ফেরা পর্যন্ত। দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। এখনো জ্ঞান ফিরে আসেনি। শুভ অপারেশন শেষ হয়েছে। ডক্টর বলেছে 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত কোনোভাবেই সম্ভব নয়। সেখানে ডক্টর জাহানারা আসে। জাহানারা আসার সাথে সাথে রিমি বলে ওঠে, ডক্টর, এখন কি আমি তার সাথে দেখা করতে পারি? আমি কি তার কাছে যেতে পারি? হ্যাঁ, আপনারা দেখা করতে পারেন, বাট শুধুমাত্র এক এক করে দেখা করতে পারেন। আর হ্যাঁ, তার রুমের ভেতরে কোনো রকম কথাবার্তা চলবে না। যা চলবে সেটা বাইরে, ভেতরে যেন কোনো প্রকার শব্দ দূষণ না হয়। তাই এক এক করে দেখা করে চলে আসতে পারেন। আর হ্যাঁ, সেখানে থাকার জন্য একজনকে থাকতে হবে। আমরা একজন নার্স দেব, আর আপনাদের পরিবার থেকে একজনকে লাগবে। ওকে, ঠিক আছে, পরিবারের পক্ষ থেকে শুধুমাত্র আমিই থাকতেছি, আর আমার পরিবারের সবাই এক এক করে দেখা করবে। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা থাকুন, আমি আসি। কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন, আমি পাশের কেবিনে আছি। তারপর পরিবারের এক এক করে সবাই দেখা করতে থাকে। সারা শরীর মাথা সব ব্যান্ডেজ করে রাখা হয়েছে। অবজারভেশনে রাখা হয়েছে শুভকে। শুভর নাজেহাল অবস্থা, সারা শরীরে ব্যান্ডেজ ক্ষত বিক্ষত করে ফেলেছে রিমিকে। বাঁচাতে গিয়ে নিজের শরীরটাকে। সবার শেষে রিমি একাই দেখা করতে যায়। রিমি শুভর করুণ পরিণতি দেখে কাঁদতে থাকে। তার কাছে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়ে। তারপর তার মাথায় হাত বোলাতে থাকে। রিমির বাবা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে এসে রিমিকে খাইয়ে দেয়। তারপর তারা সবাই বাড়ির উদ্দেশ্যে চলে যায়। রিমি একাই হসপিটালে আছে। আর শুভ এবং রিমিকে সিকিউরিটি দেওয়ার জন্য ছদ্মবেশী গোপনে হিরো আন্ডারওয়ার্ল্ডের দ্য সুপার হিরো ওরফে শুভর দলবল তাদেরকে পাহারা দিচ্ছে। রিমি শুভর মাথায় হাত বোলাতে বোলাতে কখন যে ঘুমিয়ে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই। রাত 3টা বাজে। হঠাৎ করে রাত 3টায় কোনো কিছু পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। চমকে ওঠে রিমি। তারপর রিমি এদিক ওদিক তাকিয়ে আশ্চর্য চোখ নিয়ে তাকিয়ে থাকে বেডের দিকে। কেননা সে বেডের দিকে তাকিয়ে দেখতে পায় জ্ঞান ফিরেছে শুভর। শুভ নিজে থেকে উঠে পানি খাওয়ার চেষ্টা করছে। এটা দেখে রিমি নিজের হাতে শুভকে পানি খাইয়ে দেয়। তারপর আবার বেডে শুয়ে দেয়। শুভ চোখ মেলে আছে। রিমি বলে ওঠে, এখন তোমার কেমন লাগছে শুভ? ম্যাম, অনেকটাই ভালো লাগছে। ঠিক আছে, তোমাকে আর কথা বলতে হবে না। আমি দেখি কোনো ডাক্তার এখন আছে কিনা। তারপর রিমি ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে। ডক্টর তার নিজের কেবিন থেকে বের হয়ে এসে শুভর কেবিনে যায়। সব কিছু নর্মাল এবং ঠিক আছে বলে ডক্টর চলে যায়। তারপর রিমি আর শুভ গল্প করতে থাকে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যায় নিজেরাই জানে না। রিমি শুভর বুকে উপর মাথা রেখে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে রিমির ঘুম ভেঙে যায়। রিমি চোখ খুলে দেখতে পায় সে শুভর বুকে উপর মাথা রেখে ঘুমিয়েছে। তারপর শুভ চোখ খুলে দেখে পরিবারের সবাই সেখানে উপস্থিত আছে।
লজ্জায় কেউ কোনো কথা বলছে না। এটা দেখে রিমির মা বলে ওঠে, আরে মা, অনেক হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তুইও কিছু খেয়ে নে, আর শুভকে আমি খাইয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। কিন্তু আমি নিজে খেতে পারবো। এখন আমি ইনশাল্লাহ অনেকটাই সুস্থ আছি। আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। চুপ, আমার মুখে মুখে কথা নয়। আমি খাইয়ে দেব মানে আমি খাইয়ে দেব। তুই আমার মেয়ের জীবন বাঁচিয়েছিস, তোর নিজের জীবনটাকে বাজি রেখে আমার মেয়ের জীবনটাকে বাঁচিয়েছিস, আর তোর জন্য আমি এটুকু কষ্ট করতে পারবো না? পাগল ছেলে কথাকার। হ্যাঁ ভাইয়া, খেয়ে নাও। আমার মায়ের হাতে কিন্তু জাদু আছে, একবার খেলে বারবার খেতে চাইবে। আর তাছাড়া আজকে যদি আমার দুলাভাই বেড়ে থাকতো তাহলে কিন্তু তাকেও আমার মা খাইয়ে দিত, কিন্তু আমার দুলাভাই মায়ের হাতে খাওয়ার আগে রিমো আপুর জন্য আজকে তুমি আমার মায়ের হাতে খেতে পারবে। এ কথা শুনে রিমি কাঁদতে থাকে। তারপর রিমা এক গ্লাস পানি এগিয়ে দেয়। সবাই চুপচাপ খেয়ে ফেলে। তাদের কাণ্ড দেখে সবাই হেসে দেয়। খাওয়া শেষে রিমির বাবা বলে ওঠে, বাবা শুভ, তুই নিজের জীবন বাজি রেখে আমার মেয়ের জীবনটা বাঁচেছিস। তোর সুস্থ না হওয়া পর্যন্ত আমার পরিবারের সবাই তোর যত্ন নেবে। আর আমি কথা বলে নিয়েছি, তোকে আজকে ছেড়ে দিবে। তুই আজ থেকে পুরো রেস্ট থাকবি বাড়িতে, সবাই তোর দেখাশোনা করবে। না আঙ্কেল, আপনারা যা করেছেন এটাই তো অনেক, আর আমি এখন অনেকটা সুস্থ আছি। এ কথা শুনে রিমির এবার মুখ ভেঙিয়ে বলে ওঠে, এ যেভাবে বলছে মনে হচ্ছে এখনো হাঁটতে পারছে। যে কিনা এখনো নিজে খেতে পারে না, সে কিনা বলছে আমি এখন সুস্থ আছি। আরে রিমা আপু, তোর এত কেন লাগছে? তুই যেভাবে বলছিস মনে হয় বাড়িতে গেলে তুই যত্ন নিবি। আমার জিনিস আমার সম্পদ, আমি যত্ন নিব না তো কি তুই নিবি? তোর জিনিস তোর সম্পদ মানেটা কি? তুই কি বলতে চাচ্ছিস? মানেটা হলো সে আমার বডিগার্ড, আর সে আমাকে রক্ষা করতে গিয়ে আজকে অসুস্থ হয়েছে। তাই বাড়িতে গেলে শুধুমাত্র আমি তার যত্ন নেব, আর আমি ছাড়া কাউকে তার কাছে যেতে দিব না। তাই না বাবা? হ্যাঁ, তুই যত্ন নিস, আর কোনো কথা বলিস না, ওকে? এখন রেস্ট থাকতে দে। বিকেলে ওকে নিয়ে আমরা চলে যাব, ততক্ষণ তুই থাক, আমরা এখন আসি। ওকে বাবা। তারপর পরিবারের সবাই চলে যায় এক এক করে হসপিটাল থেকে। তারা গল্প করতে থাকে নিজেদের মধ্যে। বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়। তারপর তারা চলে যায়। বাড়িতে ফুল রেস্টে রেখেছে রিমি শুভকে। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক পর্যন্ত যেতে দেয় না শুভকে। এমনকি তার ফোনটা হাতে পর্যন্ত নিতে দেয় না শুভকে। গোসল করিয়ে দেয়, কাপড় পরিয়ে দেয়, এমনকি সে নিজের হাতে খাইয়ে দেয়। মেয়ের এমন কর্মকাণ্ড দেখে হতবাক রিমির বাবা মাও। কেউ কোনো কথা বলে না, কেননা তারা বুঝতে পেরেছে রিমির কথাবার্তা চালচলন কি ইঙ্গিত দিচ্ছে। রিমির ফুল সেবায় কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। শুভ আবার নতুন করে ঘোরাফেরা, পরিবারের সবার সাথে আড্ডা দেওয়া, রিমিকে নিয়ে এদিক ওদিক যাওয়া শুরু করে। রিমিকে কলেজে নামিয়ে দিয়ে যখন চলে আসতে যাবে তখন এক ঝাঁক শালিক, কোকিল, টিয়া, ময়না, টুনটুনি বিভিন্ন ধরনের বান্ধবী আসে রিমির। তারপর রিমির সাথে সবাই দেখা করে শুভকে দেখে রিমির বান্ধবীরা বলে ওঠে, আরে এই তো শুভ, এখন কেমন আছেন? রিমি বলছিল আপনি নাকি রিমিকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে জখম হয়েছিলেন। আসলে তেমন কিছুই হয়নি, একটু চোট পেয়েছিলাম। তবে আপনাদের বান্ধবী রিমি ম্যামের সেবা যত্নে অনেকটাই সুস্থ হয়ে গেছি। ওই দাঁড়া, মিথ্যা কেন বললি? অনেকটাই সুস্থ মানে কি? তুই তো এখন পুরোপুরি সুস্থ। আচ্ছা, সে যাই হোক, তো মিস্টার শুভ, চলেন আজকে কোথাও ঘুরে আসি। আর হ্যাঁ, আপনার ফোন নাম্বারটাও একটু দিয়ে যাবেন। কখন কাজে লাগবে তা তো বলা যায় না, তাই না? তুই ওর ফোন নাম্বার নিয়ে কি করবি? আর ওকে তোর কি প্রয়োজন আছে শুনি? আরে পাগলি, সব কথা কি বলা যায়? এমন কিছু কিছু কথা আছে যা নিজের শরীরে থাকা আত্মাটাকেও বলা যাবে না। ও হ্যাঁ, তাই নাকি? তা বান্ধবী ললিতা, তুই কি জানিস শুভকে যদি তোর সাথে কথা বলতে দেখি তাহলে শুভর জায়গায় শুভ আর থাকবে না, পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো। এ কথা বলার পরে রিমি শুভর দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তারপর শুভকে চোখের ইশারায় সেখান থেকে বারবার চলে যেতে বলছে। এবার শুভ বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি এখন আসি, অন্য কোনো সময় কথা হবে। এ বলে বেরিয়ে যায় শুভ। আজকে শুভ মুক্ত। প্রায় অনেক দিন পর শুভ ফুল স্পিডে হাইওয়ে রাস্তার উপরে
বেধর্মভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। অনেকদিন ধরে বিছানায় পড়ে থাকায় শরীরটা কেমন যেন ব্যথা ধরে গেছে, তাই শরীরটার ব্যথা ছোটাতে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যেখানে খুব সহজে গোলক ধাঁধার রহস্য খুঁজে পাবে সে। হাইওয়ে রাস্তা ছেড়ে ছোট্ট একটি গ্রামের ভেতরে প্রবেশ করে শুভ। গাড়ি থেকে বের হয়ে গলির রাস্তা ধরে মুহূর্তের মধ্যে মিশে যায় কোনো এক রাস্তাতে। তারপর শুভকে দেখা যায় কোনো একটা বাড়িতে। গ্রামের ভেতরে এরকম একটা অদ্ভুত বাড়ি, যেটা সবার চোখের অগোচরে। ভেতরটা বেশ ভয়ানক। অদ্ভুত মানুষের আর্তনাদ আর চিৎকারে যেন সমস্ত জায়গা জুড়ে ভেতরে চিৎকার ভেতরের থেকেই যায়, কিন্তু বাইরে আসে না। শুভ গোডাউনের ভেতরে প্রবেশ করতেই তার দলের ছেলে রাকিব বলে ওঠে, ভাই, অনেক চেষ্টা করেছি রকির পেট থেকে কথা বের করানোর জন্য, কিন্তু পারিনি। তাছাড়া মাঝখানে আপনি সন্ত্রাসীদের হাতে আঘাত পেলেন, তাই আমরা আর কোনো কিছুই করিনি। এখন আপনি এসে গেছেন, আপনি যা করবেন ভালোই করবেন। আমার অনুপস্থিতিতে সব কিছু ঠিকঠাক ছিল তো নাকি? ভাই, সব ঠিক আছে। আচ্ছা, ও কোথায় আছে দেখি। অল্প কিছুক্ষণের মধ্যে কিছু থেরাপি দিয়ে আবার আমাকে বেরিয়ে যেতে হবে। পাশের রুমে আছে, চেয়ারের সাথে বেঁধে রেখেছি, আর সেখানে আপনার কথা মতো সমস্ত কিছু আয়োজন করে রেখেছি। তারপর শুভ ও তার দলবল সে রুমের ভিতর প্রবেশ করে, যেখানে মানুষজন জাদুঘর বলেছিল। এই জাদুঘরের কথা শুনে মানুষ ভয়ে আতঙ্কে পড়ে যায়। জাদুঘরের ভিতরে রাখা হয়েছে একপাশে গরম তেল, ফুটন্ত আলকাট্রা, পাশে রাখা আছে বিভিন্ন ঝালযুক্ত জিনিস, রাখা আছে এক ড্রাম বিষাক্ত ডেঙ্গু মশার দল। রুমের মধ্যে প্রবেশ করার সাথে সাথে রকি বলে ওঠে, আরে ওই কুত্তার বাচ্চা হিরো, হয় আমাকে একেবারে মেরে ফেল, না হয় আমাকে ছেড়ে দে। এভাবে কুকুরের মতো যন্ত্রণা দিচ্ছিস কেন? আমি তো আর সহ্য করতে পারছি না। এত তাড়াতাড়ি তুই হাঁপিয়ে গেলি? হা হা হা, এখনো তো আসল খেলা বাকি আছে। দেখো, আমি কিন্তু তোর জাদুঘরের বিষয়ে সারা দুনিয়াকে জানিয়ে দিব, আতঙ্ক ছড়িয়ে দিব সারা দুনিয়াতে। আরে ওই বেটা আইসা গেছে তোর জম, এবার তোর সব খেলা খতম। আমার হাতে একদম সময় কম, দ্রুত করতে হবে, সমস্ত কথা বের করতে হবে। আর কি যেন বলছিস তুই? আমার এই জাদুকর সম্বন্ধে সারা দুনিয়াকে জানিয়ে দিবি? বেঁচে থাকলে তো তুই জানবি। তুই জানিস না তোর মতো কত সন্ন্যাসীকে আমি এখানে মেরে পুঁতে রেখেছি। এটা জাদুঘর এমনি এমনি হয়নি। আর এটা জাদুঘর না, এটা হলো লাশের কারখানা। এখানে যে ঢুকে এসে বের হতে পারে না, আর যে বের হয় সে বাইরের দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারে না। ভাই, এখানে সমস্ত কিছু নিয়ে এসেছি, এখন কি করব? তোরা শুধু চুপচাপ দাঁড়িয়ে থাক, বাকিটা আমি দেখছি কি করে ওর পেট থেকে কথা বের করতে হয়। ওকে ভাই। তারপর শুভ পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা টানতে থাকে। মনের সুখে ধোঁয়াগুলো উড়িয়ে দেয় অজানা কালো মেঘের উদ্দেশ্যে। বাক্সের ভিতর থেকে 10-12টা ইঞ্জেকশনের সিরিজ বের করে কোনো কথা বলা ছাড়াই এলো পাথারি কোপাতে থাকে। এইটা আবার অপর পাশে ক্যামেরা দিয়ে ভিডিও করছে তার দলের ছেলেগুলো। মুহূর্তের মধ্যে শরীরটাকে ইঞ্জেকশনের সিরিজ দিয়ে ফুটো করে ফেলে, অনেক জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে, বুলবুল করে রক্ত বের হচ্ছে। চিৎকার করছে রকি। রকি হচ্ছে সুলতানের লোক। সুলতানকে সেটা হচ্ছে গল্পের সাথে থাকলে জানতে পারবেন। সিগারেটের কিছু অংশ জিহ্বার মধ্যে চেপে ধরে। মুহূর্তের মধ্যে জিহ্বা ঝলসে যায়। জিহ্বার চামগুলো খসে পড়ে। মুখটা বন্ধ করতে পারে না, ব্যথা যন্ত্রণায় চিৎকার করতে পারছে না। এরপর বেশ কয়েকটা সিগারেট জ্বালিয়ে রকি নামের ছেলেটি মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর মুখের ভিতর কাপড় ঢুকিয়ে দেয়। লাফালাফি শুরু করে দিয়েছে। রকি ছোটাছুটি করছে ওদের পাগলের মতো, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, ফ্লোরের উপরে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু তার যন্ত্রণা যেন কমছে না। এরপর চোখের ভিতরে ইঞ্জেকশনের সিরিজ দিয়ে লবণের পানি ছেটা দেয়। মুহূর্তের মধ্যে চোখগুলো লাল রক্তবরণ ধারণ করে, চোখগুলো জ্বলতে থাকে, খচখচ করতে থাকে। ভয়ে আর ব্যথায় যন্ত্রণায় সেখানেই পায়খানা করে দেয় রকি। এরপর তার চোখে লাল মরিচের গুঁড়া ঢেলে দেয়, চোখগুলো জ্বলতে থাকে।
মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে যায় রকি, চিৎকার করতে থাকে পাগলের মতো। এটা দেখে শুভ একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, রাকিব মোটরের লাইনটা জুড়ে দেয়, এখন সব সত্যি বলবে। ওকে ভাই। এরপর রাকি মোটর লাইন জুড়ে দেয়। মোটরের পাইপ দিয়ে পানি আসতে থাকে। সেই পানির পাইপ রকি নামের ছেলেটার মুখের ভিতর ঢুকিয়ে দেয়। গল গল করে পানি খেতে থাকে। পানি খেতে খেতে প্রায় পেট ফুলে গেছে, আর খেতে পারছে না, পেটটা অনেক বড় হয়ে গেছে। এরপর চোখে ছেটাতে থাকে পানি, যেন স্বর্গের শেষ প্রান্তে আছে সে। এতটাই প্রশান্তি আর শান্তি লাগছে তার এই মুহূর্তে। রকি ধীরে ধীরে যে চিৎকার চেঁচামেচি ও লাফালাফি বন্ধ করে, প্রায় আধমরা হয়ে গেছে। শুভ বলে ওঠে, কিরে, এখন সত্যি বলবি নাকি আরও থেরাপি দিব? অনেক কিছু বাকি আছে কিন্তু। ভাই সবটা সত্যি বলছি, প্লিজ তারপরে আমাকে মেরো না। আমি যা জানি সব বলছি। তোমার অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। সত্যি আমি তোমার জাদুঘরের সম্বন্ধে কিছু জানি না। আমি হচ্ছে সুলতানের লোক। সুলতান আমাকে সাংবাদিকদের ছদ্মবেশে তোমার পেছনে লাগিয়েছে, যাতে আমি তোমার সম্বন্ধে সকল তথ্য দিতে পারি এবং তোমার সেই জাদুঘর সম্বন্ধে সারা দুনিয়া মানুষের কাছে আতঙ্ক ছড়িয়ে দিতে পারি, যাতে সারা দুনিয়ার মানুষ তোমাকে ঘৃণা করে। সুলতান আসলে রিমিকে ভালোবাসে। সে বলেছে রিমিকে বিয়ে করবে, কিন্তু সে রিমিকে ভালোবাসার প্রস্তাব দিতে যাবে যেদিন, সেদিন তোমার দলের কোনো ছেলে মুখে সে শুনে যে তুমি রিমিকে ভালোবাসো এবং তুমি নাকি সবসময় রিমির আশেপাশে থাকো। এর জন্য তোমাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, আর তোমাকে দেখার জন্য আমাকে ছদ্মবেশে পাঠিয়েছে, যাতে সে তোমাকে খুব তাড়াতাড়ি চিনতে পারে আর তার জালে ফেলে তোমাকে যেন মারতে পারে। এই কথা শুনে উচ্চস্বরে পাগলের মতো হাসতে থাকে শুভ। শুভ চিৎকার করতে থাকে। এরপর শুভ বলে ওঠে, শোন, আমি কে সেটা তুই ভাবতেও পারবি না, আর তুই আমার হাতে ধরা পড়েছিস, বাঁচতেও পারবি না। এই রকি নামের ছেলেটি কপাল থেকে নাক পর্যন্ত আর নাক থেকে ঠোঁট পর্যন্ত এক টানে চিড়ে ফেলে ব্লেড দিয়ে। দুখণ্ড হয়ে যায় চামড়া, সরে গিয়ে মুহূর্তের মধ্যেই চমকে উঠে উপস্থিত থাকা সকলে। এরকম উপস্থিতিতে এক বিকট আওয়াজে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে রকি নামের ছেলেটি। এরপর রকি নামের ছেলেটির শরীরে একটা ইঞ্জেকশনের সিরিজে হাওয়া নিয়ে পুশ করে রগের মধ্যে। মুহূর্তের মধ্যে ছেলেটা সেখানেই ছটফটাতে গলা কাটা পাঠা ছাগলের মতো দম দিতে থাকে। শুভ সকালের ইনফরমেশন ও তথ্য নিয়ে দ্রুত তার দলের ছেলেগুলোকে খোঁজ করতে বলে। সুলতানের বিষয়ে এবং সুলতান ও সুলতানের দলবলকে যে কোনো মূল্যে জীবিত অথবা মৃত খুব শীঘ্রই দেখতে চায় বলে শুভ বেরিয়ে পড়ে সেখান থেকে। সবেমাত্র শুভ গাড়িতে চড়েছে, এরই মধ্যে রিমি ফোন করে। রিমি ফোনের ওপাশ থেকে বলে ওঠে, কিরে তুই কোথায়? আর তোকে ফোন দিছি, তোর ফোন বন্ধ কেন? কখন থেকে তুই আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছিস? আজকে তুই আয়, তোর হচ্ছে। তোর একদিন কি আমার একদিন? আসলে সরি বলতে ভুলে গেছিলাম। আসলে আপনার ছোট বোন রিমা ম্যাম আমাকে ওনার কলেজের সামনে আসতে বলেছিলেন, তাই একটু দেরি করে ফেলেছি। আপনি অপেক্ষা করেন, আমি আসছি। রিমিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দেয়। তারপর দ্রুত ভার্সিটির উদ্দেশ্যে পৌঁছে যায় শুভ। গাড়ি থেকে বের না হয়ে গাড়ির ভিতর থেকে আলাদা জানালা খুলে দেয়। তারপর রিমি বসে পড়ে। এরপর সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে যেতে যেতে রিমির হঠাৎ চোখ আটকে যায় শুভর শার্টের দিকে, কেননা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে শুভর সাথে রক্তের ছিটা ফোঁটা লেগে আছে। এটা দেখে রিমি বেশ খানিকটা অবাক হয়। রিমি অবাক হয়ে বলে ওঠে, কিরে তোর শার্টে এত রক্তের চিহ্ন কেন? কোথায় গিয়েছিলি তুই যে তোর সাথে এত রক্তাক্ত চিহ্ন কোথা থেকে এলো? রিমির মুখে এ কথা শুনে চমকে ওঠে শুভ। শুভ ভেবা চেকা খেয়ে ফেলে। হঠাৎ করে গাড়ি ব্রেক করে তারপর নিজের দিকে তাকায়। তাকিয়ে তো আবার কেননা সে দেখতে পাচ্ছে তার সারা শরীরে রক্ত। কি বলবে ভেবে পায় না রিমি, আবার বলে ওঠে, কিরে তোর শরীরে এত রক্ত এলো কোথা থেকে? কোথায় গিয়েছিলি তুই? সত্যি করে বলতো, না হলে কিন্তু আজকে বাবার কাছে তোর নামে অভিযোগ করতে বাধ্য। এই কথা শুনে ঘাবড়ে যায় শুভ। কি বলবে ভেবে পায় না শুভ, আমতা আমতা করতে থাকে। অবশেষে শুভ বলে ওঠে, ম্যাম আর বলবেন না, দেশে ট্রাফিক জ্যাম একদমই ভালো লাগে না। কেননা ট্রাফিক জ্যামের এই গন্ডগোলের একজন বৃদ্ধ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে, আর তাকে নিয়ে
হসপিটালে যাওয়ার সময় তার শরীরের রক্তগুলো আমার জামা কাপড়ে লেগে গেছে, এছাড়া অন্য কিছু নয়। তুই সত্যি কথা বলছিস নাকি মিথ্যা বলছিস? তুই যদি সত্যি না বলিস তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। শুভ কোনো কিছু বলতে যাবে তার আগেই শুভর চোখ যায় সামনের ক্লাসের উপর। কিছু লোক তাদের গাড়িকে ফলো করছে। এটা দেখে শুভ গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। হঠাৎ করে গাড়ির এত স্পিড বাড়ানোর জন্য রিমি আবার বলে ওঠে, এই তুই কি পাগল হলি নাকি? এত স্পিডে গাড়ি চালাচ্ছিস কেন? আমাকে মারতে চাস নাকি? ম্যাম দেখুন, এই সময় কোনোভাবেই কথা বলবে না। পেছনে কিছু আমাদের গুন্ডা ফলো করছে। আপনাকে বাঁচানোর জন্যই এত স্পিডে ড্রাইভিং করছি। আরে আমাদের কেউ ফলো করছে আমাকে মারার জন্য, এটা জানার পরও তুই গরুর গাড়ি চালাচ্ছিস নাকি গাড়ি চালাচ্ছিস আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে ম্যাম গাড়িটাকে ভালো করে শক্ত করে ধরুন আর সিট বেল্টটা ভালো করে বেঁধে নিন। এই বলে শুভ গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়, যেন এবার রাস্তার উপর দিয়ে গাড়িটা নয় বরং রাস্তার উপরে হাওয়াতে ভেসে যাচ্ছে। কেননা এত পরিমাণে স্পিড দিয়েছে যে আশেপাশের গাড়িগুলো ভয়ে তাদেরকে সাইড দিচ্ছে। এমনকি শুভ চালাকি করে তার গাড়ির হর্নটা বাজিয়ে রাখে যাতে সবাই তাদেরকে দ্রুত ফাঁকা দেয়, ইমার্জেন্সি মনে করে। পকেট থেকে ফোনটা বের করে তার ডান হাত রাকিবের নম্বরে কিছু SMS পাঠিয়ে দেয়, যেখানে লিখেছিল, আমি বর্তমান রিমির ভার্সিটি থেকে রাস্তায় বাড়ি যাচ্ছি। আমাদের কিছু কালো গাড়ি ফলো করছে। তুমি তাদেরকে উপরওয়ালার কাছে পাঠিয়ে দাও। তারপর শুভ মন দিয়ে গাড়ি ড্রাইভিং করতে থাকে। ছেলেগুলো এখনো ফলো করছে, ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে শুভ। রিমি ভয়ে শুভর হাত খামচে ধরেছে, সেদিকে কোনো খেয়ালই নেই তাদের যে খামচে ধরেছে রিমি শুভকে। হাইওয়ে ছেড়ে ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি দুটি যখনই প্রবেশ করে তখনই পেছনে দুটি গাড়ি বিকট আওয়াজের শব্দ দূষণ হয়, বোম ব্লাস্টে ফেটে যায়। গাড়ির ভিতরে থাকা মানুষগুলো ক্ষত বিক্ষত হয়ে খণ্ড খণ্ড টুকরে পরিণত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে পুরো রাস্তা জুড়ে। বিকট আওয়াজে শব্দ দূষণের শব্দ শুনে আশেপাশের স্থানেও মানুষগুলো ভেঙে আসতে থাকে। দলবদ্ধভাবে সামনে এসে দেখতে পায় দুটি জল জ্যান্ত গাড়ি দাউ দাউ করে আগুনে জ্বলছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃত লাশের টুকরো। সাংবাদিকরা নিজেদের মতো করে খবর প্রচার করছে। পুলিশ, র্যাব, এমনকি সিআইডি এসে তদন্ত করতে থাকে ঘটনাটি। তবে কোনো প্রমাণ পায়নি এখন পর্যন্ত। গাড়ি দুটি এরকম করুণ পরিণতি দেখে শুভ একটা মুচকি স্মাইল হাসি দেয়, যেটা রহস্য শুধু সে আর তার দলের ছেলেগুলোই জানে। রিমি আরও চমকে যায়, আতঙ্কে পড়ে যায়। হঠাৎ করে বোম ব্লাস্ট হলো কি করে পিছনে দুটি গাড়ি একসাথে। ভাবতে থাকে সে বুঝতে পারে নাকি কি হচ্ছে তাদের সাথে। তাই সে সবটা ক্লিয়ার করার জন্য শুভকে বলে ওঠে, আমি বুঝলাম না এটা কি হলো, যে গাড়ি দুটো আমাদের মারার জন্য ফলো করছিল হঠাৎ করে তারাই মরে গেল, তাও আবার একসাথে দুটো গাড়ি বোম ব্লাস্টে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব আমাদের সাথে। শুভ কোনো কথা বলে না, মন দিয়ে ড্রাইভিং করতে থাকে। তবে আগে থেকে এখন লিমিটের মধ্যে গাড়ি চালাচ্ছিল। তারপর রিমির প্রশ্নে জবাব দেয় শুভ। শুভ বলে ওঠে, কেন ম্যাম, যা হচ্ছে সেটা ভালো হচ্ছে। ব্যাটাগুলো আমাদের মাঝে এসেছিল, এখন নিজেরাই মরেছে। এতে তো খুশি হওয়ার কথা। হ্যাঁ জানি সবটা ঠিক আছে, কিন্তু তারা তো আমাদের মারতে এসেছিল, আর আমাদের মারতে এসে তারা নিজেরাই মরে গেল। এ ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না, কে তাদেরকে মারলো? ম্যাম হয়তো কারোর সাথে তাদের শত্রুতা ছিল, আমাদের মারতে এসেছিল, কিন্তু শত্রুরা তাদের দেখে ফেলে, তারপর হয়তো তাদেরকে মেরে ফেলে নিজেদের প্রতিশোধ নেয়। তাই হয়তো হবে। তারপর তারা আর কোনো কথা না বলে বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যায়। গাড়ি পার্কিং করে বাড়ির ভিতরে প্রবেশ করে তারা। কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে যে যার মতো ফ্রেশ হতে চলে যায়। তারপর খাবার দাবার খেয়ে শুভ নিজের ঘরে চলে যায়। তারপর সবার চোখের আড়ালে একটা ল্যাপটপ বের করে কি যেন কাজ করছে। এমন সময় তার ডান হাতে ফোন করে বলে ওঠে, ভাই, তাদেরকে মেরে ফেলেছি আর সাদ্দামের একটা ছেলে তুলে নিয়ে এসেছি।
এ নাকি কলেজের সামনে গিয়ে খুবই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মানুষের সামনে আতঙ্ক সৃষ্টি করেছে। এর কি করব? ওর জিব্বাটা কেটে দে আর সব কিছু ছেড়ে দিয়ে ভালো হতে বল। ওকে বস, ঠিক আছে, কিন্তু সে যদি আমাদের কথা না শুনে তাহলে কি করব? তাকে আমার শিকার হিসেবে তৈরি করে সাজিয়ে রাখবি, আমি গিয়ে তাকে ভক্ষণ করব। ওকে ভাই, ঠিক আছে। তারপর কল কেটে দেয় শুভ। শুভ কিছু ফাইল রেডি করে ফাইলগুলোকে রেডি করে কম্পিউটারে সাবমিট করে। তারপর একটা ফ্রেশ মাইন্ডের ঘুম দেয়। সবেমাত্র ঘুমটা ভালো করে ধরেছে, এমন সময় চিৎকার চেঁচামেচিতে তার ঘুম ভেঙে যায়। সামনে তাকিয়ে দেখতে পায় স্বয়ং তার আজরাইল দাঁড়িয়ে আছে। শুভকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে শার্টের কলার ধরে ঠাসে মারে এক চড় খেয়ে হাবলার মতো তাকিয়ে আছে রিমির দিকে। রিমি এবার বলে ওঠে, তোকে যে এতক্ষণ ধরে ডাকছি, আমার ডাক কি তোর কানে পৌঁছায় না, নাকি না শোনার ভান করছিস? লে হালুয়া, আমি তো ঘুমাচ্ছিলাম, তাহলে শুনবো কি করে? চুপ, একদম চুপ। আর যদি একটা কথা বলছিস তো তোকে এখানে মেরে ফেলবো, ইডিয়েট কোথাকার। লে হালুয়া, এখন ঘুমালেও দোষ? শোন, ঘুমালে দোষ না, আর তুই এখন আমার সাথে যাবি। আমি বাথরুমে গোসল করতে যাব, তুই বাইরে থেকে পাহারা দিবি। আমার যখন যেটা লাগবে তুই দিবি। ও মাই গড ম্যাম, আপনি এটা কি বলছেন? এটা কি করে সম্ভব? তুই যাবি কিনা এটা বল। তুই না গেলে ঘরের একটা জিনিসও কিন্তু থাকবে না, সব ভেঙে চড়ে একাকার করে দিব। আপনি শুধু ঘরের জিনিস কেন, আপনি আমাকেও যদি মারেন কাটেন, তারপরও আমি যাব না। আপনি যা ইচ্ছা তাই করেন। তবে রে, তোকে দেখাচ্ছি এই রিমি কতটা ভয়ঙ্কর এবং কতটা ডেঞ্জারাস, তুই এখন বুঝতে পারবি। এই বলে রিমি শুভর ঘরে থাকা বিভিন্ন কাচের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। শুভ বাধা দিলেও মানে না। ভাঙচুরের শব্দে বাড়ির লোকজন ভিতরে আসে। ভিতরে এসে দেখে রুমের 12টা বাজিয়ে দিয়েছে। এমন রেগে যাওয়াতে এবার তার বাবা আর মা ঘাবড়ে যায় আর বলে ওঠে মেয়ের উদ্দেশ্যে, আরে মা, তুই এত চিন্তা করছিস কেন? আমি থাকতে তুই যখন যেটা চাইবি তখন সেটা পাবি। শুভ আমার মেয়ে, যেটা বলেছে তুই সেটাই কর। হ্যাঁ বাবা, আমরা তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু অন্তত আমাদের ঘরের জিনিসপত্রগুলোকে তো বাঁচাও। ওকে ঠিক আছে, চলুন তাহলে। তারপর রিমির কথা মতো শুভ রিমির সাথে যায়। রিমি বাথরুমে গোসল করতে থাকে। রিমি ভিতর থেকে যেটা চাচ্ছে সেটা বাধ্য হয়ে দিতে হচ্ছে শুভকে। রিমির শরীরের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা কাপড়ের সেট শুভর হাত দিয়ে নেয়। শুভ আর সেখানে এক মুহূর্ত দেরি না করে ভয়ে সেখান থেকে চলে যায়। রিমি শুভর এরকম দৃশ্য দেখে হাসতে থাকে। সন্ধ্যা 7টা বাজে, মানুষজনের এখনো সমাগম আর ভিড় আছে এই শহরে। সবার চোখ এড়িয়ে গ্রামের ভিতর দিয়ে সেখানে প্রবেশ করে। গোডাউনের ভিতরে যায়, সেখানে গিয়ে দেখতে পায় চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে একজনকে। অন্যদিকে বোম ব্লাস্টের সেই খবরটা এখনো ভাইরাল আছে। বোম ব্লাস্টের খবরটা টিভিতে দেখে চিৎকার করে ওঠে আর টিভিটা ভেঙে ফেলে এক ঘুষিতে। হ্যাঁ, সেটা আর কেউ না, সেটা হচ্ছে সুলতান। সুলতান চিৎকার করে বলে ওঠে, হিরো হিরো হিরো, আজ পর্যন্ত দেখা যায়নি, শুধু নাম শুনে গিয়েছি। আর সে এত ভাইরাল হলো কি করে? বস, এই গ্যাং অনেক ভয়ানক এবং ভীষণ ভয়ঙ্কর। কাউকে ধরতে মারতে কাটতে এরা ভয় পায় না। এরা কাউকে মারতে ধরতে আর কাটতে দুই পা সবসময় সামনে এগিয়ে রাখে। খবর নে, কে এই হিরো, কোথা থেকে এসেছে, তার পরিচয় কি, বিশেষ করে তার দুর্বলতাটা কে খুঁজে বের করবে। এই হিরোর জন্য আমার ধান্দা, আমার ব্যবসা, শান্তিতে ঘুম, সময় মতো খাওয়া দাওয়া, এই হিরোর জন্য হয়ে গেছে সব ধান্দা আমার বন্ধ। তাকে পাতাল থেকে হলেও খুঁজে বের করে কুত্তার চেয়েও ভয়ঙ্কর মৃত্যুদেহ। বস, সব ঠিক আছে, কিন্তু সে আমাদের থেকে শক্তিশালী। আর তার সাথে ঝামেলা শুরু হয়েছে যখন থেকে আপনি ওই মেয়েটাকে পছন্দ করতে শুরু করছেন, তাকে বিয়ে করার স্বপ্ন দেখছেন তখন থেকে। সে তো আমাদের পথের কাঁটা হয়ে গেছে। তুই একদম ঠিক বলেছিস মোল্লা। ওই মেয়েটাকে যে করে হোক আমার আর হতে না পারলে কারো হতে পারবে না। দুনিয়া থেকে সরিয়ে দেব, না থাকবে বাস আর না বাজবে বাসি। তবে বস, একটা মজার বিষয় আছে।
এখানে যতবার আমরা ওই মেয়েটাকে মারতে গিয়েছি তার সেই সিকিউরিটি গার্ড হয়ে তাকে বাঁচিয়েছে, না হলেও মিরাক্কেল ভাবে কেউ তাদের দুজনকে বাঁচিয়ে দিয়েছে। আমার সন্দেহ হচ্ছে, এক কাজ কর তোরা, ওই মেয়েটার কাছে যে সব সময় একটা বডিগার্ড থাকে তার সমস্ত তথ্য বের করে আমার কাছে এনে দিবি। আমিও তো দেখতে চাই এই বডিগার্ডটা আসলে কে। ওকে ভাই, ঠিক আছে। তারপর সবাই চলে যায় সুলতান মোদের আসরে বসে। তারপর বিভিন্ন নর্তকীদের নাচ দেখতে থাকে। সেখানে এসেছে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন মাদক ব্যবসায়ী, সিন্ডিকেট, মাফিয়া এবং সাইবার হ্যাকার, বিভিন্ন সন্ত্রাসী এবং ক্রিমিনালগুলো। তাদের সাথে পার্টিতে ফুর্তি করছে তারা। অন্যদিকে গোডাউনের ভিতরে প্রবেশ করার সাথে সাথে পেছন থেকে একটা সোফা সেট এনে দেয় শুভকে, অর্থাৎ হিরোকে। তারপর শুভ চেয়ারের উপর বসে পড়ে, পকেট থেকে একটা সিগারেট বের করে টানতে থাকে। তারপর বাকি অংশটা ফ্লোরের উপর ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। হঠাৎ করেই আচমকা পরপর বেশ কয়েকটা থাপ্পড়ের শব্দে পুরো গোডাউন কেঁপে ওঠে। এত জোরে থাপ্পড় মেরেছে যে চেয়ারের সাথে বেঁধে থাকা অবস্থায় ছেলেটার মুখের ভিতর থেকে দুইটা হাত ভেঙে বাইরে ছিটকে আসে। ছেলেটা ব্যথা চিৎকার করে এটা দেখে মুচকি একটা হাসি দেয় শুভ। শুভ বলে ওঠে, দেখ ভাই, সময় নেই। তোকে আমার দলের ছেলেগুলো ভালো হওয়ার সুযোগ দিয়েছিল, তুই তাদের গালিগালাজ করেছিস। আরে চুপ শালা খাঙ্কির পো, তোর দলের ছেলেগুলো কেন তোকে গালি দিচ্ছে? শালা মাদার চোদ, তোর সাহস থাকলে আমার গায়ে হাত আর একবার দে। শুভ কোনো কথা না বলে শুভ শুধু একটা মুচকি হাসি দেয়, যে হাসির মানে অজানা। ছেলেটা আর কিছু বলতে যাবেই তার আগেই মুখ থেকে দুই ঠোঁট ফ্লোরে ছড়ে পড়ে। কেননা ব্লেড দিয়ে ঠোঁটের নিমিষে ছেলেটা দুই ঠোঁট কেটে ফেলে শুভ। ছেলেটা সেখানে ছটফট করতে থাকে পাগলের মতো চিৎকার করে। মুখের ভিতর হাত ঢুকিয়ে জিহ্বাটাকে বের করে প্রায় সেখানে কয়েক টুকরো করে ফেলে। 5টা ইঞ্জেকশনের সিরিজ রেডি করে। 5টা ইঞ্জেকশনের সিরিজে আসছে 5 রকমের ভয়ানক তরল, লাল মরিচের গুঁড়ো, লবণ, হলুদ, সাবনের ফেনা। অপরটাতে আছে বিষাক্ত সাপের বিষ, আর একটাতে শুধু হাওয়া। 5টা ইঞ্জেকশনের সিরিজ একই জায়গায় রোগের ভিতরে পুশ করে। তারপর তার হাত ও পায়ের বাঁধনগুলো খুলে দেয়। সাথে সাথে ছেলেটা এক বিকট আওয়াজে চিৎকার দিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। পাগলের মতো ছোটাছুটি করতে থাকে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, দেওয়ালে আঘাত করতে থাকে, নিজের শরীরের মাংস নিজে ছিঁড়তে থাকে, নিজেই নিজের মাংস শরীর থেকে আলাদা করছে, হাতে নখ দিয়ে সারা শরীর আঁচড়াতে থাকে, ছটফট করতে থাকে ছেলেটার এমন করুণ পরিণতি দেখে শুভ মুচকি একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ে। ছোট লোহার খাঁচায় ছটফট করতে থাকে ছেলেটা। যখনই শুভ গোডাউন থেকে বের হয়ে যাবে তখনই তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় তার দলের ছেলে ফোন করেছে। ফোনটা রিসিভ করতে বলে ওঠে, বস, আপনি কোথায় আছেন? একটু সাবধানে থাকবেন। সুলতান আপনাকে খুঁজে বেড়াচ্ছে, যে কোনো সময় আপনার উপরে হামলা করতে পারে। তাই এমনকি সে সন্দেহ করেছে আপনি হিরো, কেননা আপনি ম্যামের সাথে সব সময় থাকেন, ম্যামকে সব সময় বিপদের হাত থেকে বাঁচান। এজন্য সে সিদ্ধান্ত নিয়েছে দুনিয়া থেকে সরিয়ে দিবেন ম্যামকে। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। পুরো কথা শেষ করতে পারেনি সাদিয়া, তার আগেই পেছন থেকে ধারালো ছুরির আঘাতে পেট ভেদ করে এফোর ওভর করে হয়ে যায়। হালকা করে আ বলে চিৎকার করে সাদিয়া। ফোনের ওপাশ থেকে বারবার হ্যালো হ্যালো করতে থাকে শুভ। ফোনটা ফ্লোরের থেকে উঠিয়ে সুলতান হাতে নিয়ে হাসতে হাসতে বলে ওঠে, কিরে কুত্তার বাচ্চা হিরো, তুই কি করে ভাবলি তোকে আমি ধরতে পারবো না? তুই যদি চলিস পাতায় পাতায়, আমি ঢালে ঢালে, তুই যদি চলিস ঢালে ঢালে, আমি চলি পাতায় পাতায়। তুই হয়তো আমাকে খুঁজে পেয়েছিস, কিন্তু আমার কাছে পৌঁছাতে তোকে নতুন করে জন্ম নিতে হবে। সেটা সময় বলে দিবে। এখন খেলা জমে যাবে হিরো, রেডি হও মরার জন্য। তোর জন্য আমি আমার সব কিছু হারিয়ে ফেলছি। তোকে এতটাই ভয়ঙ্কর মৃত্যু দেব, তোর লোকদের হাতে তুই নিজেই আটকে উঠবি সেই মৃত্যু দেখে।
এ বলে হাসতে হাসতে ফোন কেটে দেয় সুলতান। শুভ সেখানে এক মুহূর্ত দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছে শুভ নিজের রুমে যায়। শুভকে খাওয়ার জন্য সবাই ডাকছে। রিমি এবার চিৎকার করে বলে, এই শুভ, কোথায় তুই? খেতে আসবি না? দ্রুত খেতে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করছে। তারপর সবাই রাতের ডিনার করে যে যাওয়ার মতো ঘুমাতে চলে যায়। শুভ ভাবতে থাকে কি করে এই সুলতানকে নিজের জালে ফাঁসাবে, তারপর মৃত্যু দিবে। পরের দিন সকালে শুভ রিমিকে নিয়ে ভার্সিটিতে যায়। তারপর শুভ ভার্সিটিতে যা অপেক্ষা করতে থাকে রিমির জন্য। এমন সময় শুভর ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে সুলতান বলে ওঠে, কিরে কুত্তার বাচ্চা হিরো, খুব তো মুখে মুখে তর্ক করিস, তাহলে এখন বাঁচিয়ে দেখা তোর শ্বশুর বাড়ির লোকদের। কথাটা শুনে এক মুহূর্ত দেরি না করে শুভ দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ফুল স্পিডে। গাড়ি টানছে পরিদের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পরিদের বাড়িতে পৌঁছে যায়। বাড়ির ভিতরে ঢুকে দেখতে পায় পুরো বাড়ি অগোছালো হয়ে জিনিসপত্র ভেঙে চুরে একাকার হয়ে আছে। তবে কারোর কোনো ক্ষতি হয়নি, শুধু জিনিসপত্রগুলো ভেঙে গেছে। শুধু জিজ্ঞাসা করে, আন্টি, এসব কখন হলো আর কি করে হলো? আপনারা আমাকে জানালেন না কেন? আসলে বাবা সব কিছু হঠাৎ করে হয়। প্রায় 20 থেকে 30 জন ছেলেপেলে এসে হঠাৎ করে বাড়ির মধ্যে ভাঙচুর শুরু করে। আমরা কোনো কিছু করে ওঠার আগেই আবার তারা বেরিয়ে যায়, তাই কাউকে জানাতে পারেনি। শুভ আর কিছু বলতে যাবে তার আগেই সবার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। শুভ ফোন বের করে দেখতে পায় ফোন করছে সেই সুলতান। ফোনটা রিসিভ করেই বলে উঠে সুলতান হাসতে হাসতে, কে রে হিরো, তুই না মাইন্ড গেম খেলতে বলে জানিস? তাহলে এই তোর খেলা, তোর সাথে ছোট্ট একটা গেম খেললাম। কুত্তার বাচ্চা, তুই আমার সাথে শত্রুতা করে নিজের মৃত্যুটাকে ডেকে আনছিস। তুই ভাবতে পারবি না আমি কতটা ভয়ানক। আরে দূর বাল, চুপ কর বেটা, আগে নিজের ভালোবাসার মানুষটাকে তো বাজিয়ে দেখা, তারপর না হয় আমাকে মারার কথা ভাবিস। মানে রিমিকে। শুভ আর একমাত্র দেরি না করে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। আর তার বান্ধবীদের কাছ থেকে খোঁজ খবর নেয়, তারাও বলতে পারে না। শুভ এক মুহূর্ত দেরি না করে তার দলের ছেলেপেলেগুলোকে মাঠে নামতে বলে। চারদিকে খোঁজ খবর লাগিয়ে দিয়েছে। সন্ধ্যা হতে চলেছে কিন্তু এখনো বাড়ি ফেরেনি সবাই। টেনশন করছে। শুভ সবটা তাদের পরিবারকে জানিয়ে দিয়েছে। সবাই টেনশনে আছে, সবাই খুঁজছে কিন্তু কোথাও পারছে না। অন্যদিকে বলে ওঠে, তোদের সাহস হয় কি করে আমাকে এখানে তুলে নিয়ে আসার? তোরা হয়তো জানিস না যে আমি কে। চুপ শালি, তুই কে সেটা আমার জানার প্রয়োজন নেই, আমি কে সেটা জানলেই হবে। শালা বাইনচোদ, নিজের জীবন বাঁচাতে চাইলে আমার জীবন নিয়ে খেলিস না, কেননা তুই এখনো জানিস না কার সাথে পাঙ্গা নিয়েছিস। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? তোর ওই ভাতার হিরো কে তোর চোখের সামনেই মারবো। রিমি বেশ অবাক হয় হিরো নামটা শুনে, কেননা সে জানে সবচেয়ে শীর্ষ সন্তান হচ্ছে এই হিরো। রিমি বলে ওঠে, তোদের মৃত্যুটা তোরা নিজেরাই ডেকে আনলি। আমার বডিগার্ড আসলে তোরা কেউ বাঁচবি না। কথাটা বলতে দেরি মুহূর্তের মধ্যে গোডাউনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে দেরি করে না হিরো সহ তার দলবল। প্রায় 700 শতাধিক ছেলেপেলে। আচমকা এতগুলো ছেলেপেলেকে দেখে চমকে উঠে সুলতান। কোনো কথা ছাড়াই ভিতরে গোলাগুলি শুরু হয়ে যায়। যে যেভাবে পাচ্ছে পজিশন নিয়ে একের পর এক গুলি মারতে থাকে। হিরো গোডাউনের পাশে একটা লোহার রড উঠিয়ে এলো পাথারি পেটাতে থাকে। ছেলেগুলোকে যাকে যেখানে পাচ্ছে তাকে একবার দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। প্রায় দীর্ঘ 20 মিনিট গোডাউনের ভিতর মারপিট চলে। এখন শুধু রক্তাক্ত শরীর নিয়ে পড়ে আছে ফ্লোরের উপরে সুলতান। শুভ বলে ওঠে, ভেবেছিলাম তোকে ছেড়ে দিব, কিন্তু এই হিরোকে যে দেখে দুনিয়া সে ত্যাগ করে। এই বলে একটা বড় রড তার গলার ভেতরে ঢুকিয়ে দেয়। এফোর ওপর হয়ে ঢুকে যায় ফ্লোরে। রিমি দৌড়ে এসে জড়িয়ে ধরে শুভকে আর বলে ওঠে কাঁদতে কাঁদতে, তোর এতক্ষণ আসতে সময় লাগে? যদি আমার কিছু হয়ে যেত? তুই আগে বাড়ি চল, তারপরে তোর ক্লাস নিচ্ছি।
ঠিক সময় এসেছি বলে তো বাঁচাতে পেরেছি, আর ভুল সময় আসলে তো এতক্ষণে আপনাকে দাফন করতে হতো। তারপর শুভ আর কোনো কথা না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। কয়েক ঘন্টা অতিক্রম করে বাড়িতে পৌঁছে যায় তারা। বাড়িতে রিমিকে দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে। রিমিকে জড়িয়ে ধরে বাড়ির সবাই হাউমাউ করে কাঁদতে থাকে। রিমির বাবা মা শুভর কাছে এসে বলে ওঠে, বাবা, আজকে তুই ছিলি বলে আমি আমার মেয়েটাকে ফিরে পেয়েছি। বল, তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি তোকে আমি তাই দিব। হ্যাঁ বাবা, তোর কি লাগবে বল, তুই যা চাইবি আমি তাই দিব। তুই আমাদের মেয়ের জীবন বাঁচিয়েছিস বলে বল তোর কি লাগবে। শুভ কোনো কথা বলে না। শুভ চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে শুভ সবার দিকে তাকিয়ে আছে। অবশেষে শুভ সবার উদ্দেশ্যে বলে ওঠে, আপনাদের কাছে আমার কোনো কিছু চাওয়া বা পাওয়া নেই। না চাইতেই আপনারা যা দিয়েছেন তা অনেক কিছু। না চাইতেই আপনাদের পরিবার থেকে পেয়েছি ভালোবাসা, সবার আদর ও স্নেহ। সত্যি কথা বলতে আমি আর এখানে চাকরি করতে চাচ্ছি না। আমি বিদেশ যাওয়ার জন্য সব কিছু রেডি করেছি, আমাকে বিদেশে যেতে হবে। এ কথা শুনে রিমি মন খারাপ করে ফেলে। রিমির পুরো মুখ কালো হয়ে যায়। এবার রিমি বলে ওঠে, যে থাকতে চাইছে না তাকে জোর করে রাখার চেষ্টা করো না। সে যখন চলে যেতে চাইছে তাকে যেতে দাও। এতদিন আমাদের গার্ড হিসেবে ছিল, এখন বিদেশে গিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে। যেতে দাও বাবা। রিমি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। এই কথা শুনে রিমির বাবা মা শুভকে কোনো কিছু যেন মনে না করে সে বিষয় বোঝাতে থাকে। কিন্তু শুভ নাসরবান্দা এসে চলে যাবে। শুভ বলে ওঠে, না আঙ্কেল, আমাকে চলে যেতে হবে। অনেক দিন হলো এই বাড়িতে আছি, এখন নিজের ভাগ্য পরিবর্তন করতে হবে। বাবা, তুমি তো তেমন পড়াশোনা জানো না। তুমি বিদেশে গিয়ে কি করবে? তার থেকে তোমাকে আমি আমার কোম্পানির একটা জব দিব। সেখানে তুমি জব করবে আর আমার মেয়ের দেখাশোনা করবে। না আঙ্কেল, এটা হয় না। তাছাড়া আমি বিদেশ যাওয়ার জন্য সব কিছু তৈরি করে ফেলেছি, টাকাও দিয়ে দিয়েছি। এখন যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনাদের বাড়িতে এতদিন থেকেছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তাহলে এখন আসি। শুভ আর কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় নিজের মতো করে। তারপর হাইওয়ের রাস্তার কাছে এসে রিক্সা নেমে সবার চোখের আড়ালে একটা দামি লাক্সারি করে চলে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে রিমি ভিতরে দরজা আটকে চুপ করে থাকে, বাইরে বের হয় না। পুরো বাড়ি ফাঁকা হয়ে যায়। যখন শুভ ছিল তখন সবাই কত মজা, কত আড্ডা দিত, হই হুল্লো কত। এখন যেন বাড়িতে কেউ প্রাণ খুঁজে পায় না, সবাই চুপচাপ হয়ে গেছে। সন্ধ্যা নেমে এসেছে। রিমি এখনো ঘর থেকে বের হয়নি, তাই তাকে ডাকতে যায়। এত ডাকাডাকির পরও যখন রিমি দরজা খুলছে না, তখন সবাই ভয় পেয়ে যায়। সবাই রিমির দরজার সামনে চলে আসে। রিমি কোনো সাড়া শব্দ নেই। রিমির বাবা ভয়েও ওর চাচারা মিলে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে রিমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। কেউ কোনো কিছু বুঝতে পারে না যে রিমি কেন কাঁদছিল। পরে রিমিকে ডাকে, খাওয়ার জন্য বলে, কিন্তু রিমি খাবে না। রিমির বাবা বলে ওঠে, তুই খাবি না কেন মা? আজকে একসাথে সবাই খাবো। না বাবা, আমি আজকে খাবো না, আমার ভালো লাগছে না, তোমরা যাও। কি হয়েছে রে মা? আমাকে বল, তুই কাঁদছিস কেন? এই কথা বলাতে রিমি তার বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে ওঠে, বাবা, আমি শুভকে ভালোবাসি, কিন্তু শুভ আমার ভালোবাসা না বুঝে সে বিদেশে চলে যাচ্ছে। আমি তাকে ছাড়া বাঁচবো না। আমি তাকে খুব ভালোবেসে ফেলেছি। মেয়ের মুখে কথা শুনে হতভাগ সকলে ভাবতে থাকে যে মেয়েটা সব সময় গম্ভীর হয়ে থাকতো, কারোর সাথে তেমন কথা বলতো না, সেই মেয়েটা কিনা কাউকে ভালোবেসেছে। এটা যেন সবার কাছে দুঃখের খবর না হয়ে আনন্দের খবর হয়। রহমান সাহেব আর দেরি না করে বলে ওঠে, আমি আগেই বুঝেছিলাম যে তুই শুভকে ভালোবাসিস, কিন্তু তোর মুখে শোনার জন্য অপেক্ষা করছিলাম। এখন তুই কি চাস? আমি শুভকে চাই, শুভর সাথে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই আর কাঁদিস না। চল, আমি দেখছি শুভকে কিভাবে বিদেশে যাওয়ার থেকে আটকাতে পারে। তারপর সবাই খাওয়া দাওয়া করে রিমির বাবা বিভিন্ন এয়ারপোর্টে খোঁজ খবর নিতে থাকে। আজ রাত 9টায় তাদের ফ্লাইট, সে মালয়েশিয়ায় যাচ্ছে। খবরটা শুনে রিমি নিজের হাত কেটে ফেলে।
পরিবারের সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। রিমির বাবা ও চাচারা এক মুহূর্ত দেরি না করে দ্রুত এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর সেখানে গিয়ে ফ্লাইট ছাড়ার 1 ঘন্টা আগে পৌঁছে যায় তারা। তারপর সেখান থেকে অনেক কষ্ট করে খুঁজে শুভকে বের করে আর বলে ওঠে, শুভ বাবা, তুই আমার মেয়ের জীবনটা ভিক্ষা দে। আমার মেয়ে বর্তমান হসপিটালে, শুধুমাত্র তোর জন্য সে সুসাইড করেছে। এ কথা শুনে শুভ চমকে ওঠে। তার কলিজার প্রিয়তমা ভালোবাসার মানুষটি যখন সুইসাইড করেছেন, এ কথা শুনে থাকতে পারবে না। শুভ চমকে ওঠে। শুভ বলে ওঠে, এ কি বলছেন? এটা কখন হলো? আর সে কেন এসব করলো? সে তোমাকে ভালোবাসে, আর তুমি তাকে ছেড়ে বিদেশ যাচ্ছ, এটা সে মেনে নিতে পারেনি। সে তোমার সাথে থাকতে চায়। তুমি আমার মেয়েটাকে বিয়ে করো বাবা, আমার সাথে ফিরে চলো। আমি আমার সব কিছু তোমার নামে লিখে দেব। আঙ্কেল, আমি কোনো অমানুষ না, মানুষ। আগে চলুন, রিমি কেমন আছে সেটা দেখে আসি। তারপর সবাই মিলে চলে যায় হসপিটালে। এক মুহূর্ত দেরি না করে এক এক করে সবাই রিমির সাথে দেখা করে। রিমি এখন অনেকটাই সুস্থ। অবশেষে শুভ রিমির সাথে দেখা করতে যায়। শুভকে দেখে মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে আছে শুভ। শুভ রিমির কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসে তারপরে রিমির হাত ধরে বলে ওঠে, বাইরে আমি যেটা শুনলাম সেটা কি সত্যি? রিমি কোনো কথা বলে না, চুপচাপ অন্যদিকে আছে। শুভ এবার রিমির রাগ ভাঙানোর জন্য আলতো করে একটা কিস করে রিমি চমকে যায়, হতবাক হয়ে যায়। এবার রিমি বলে ওঠে, তুই কিস করলি কেন আমাকে? তুই না বিদেশে গিয়েছিলি? তো যা, তোকে কে আটকে রাখছে? নিজের বউকে রেখে বিদেশে যাব কি করে? বউকে সঙ্গে করে নিয়ে যাব কাল রাতে। আমি কারোর সাথে যাচ্ছি না। এ কথা শুনে শুভ এবার রিমির ঠোঁটে কিস করে। রিমি কেঁদে ফেলেছে। রিমির বাবা এসে বলে ওঠে, আজকে তোমরা এখান থেকে যাও, কাল সকালে তোমাদের এখান থেকে নিয়ে গিয়ে বিয়ে দেব। তারপর সবাই চলে যায়। রিমি শুভকে নিয়ে একটা বেডে ঘুমিয়ে যায়, পাগলের মতো জড়িয়ে ধরে যেন সে পালিয়ে যাচ্ছে। পরের দিন হসপিটালে থেকে তারা চলে যায়। বিয়ের আয়োজন করে ধুমধাম করে বিয়ে দিচ্ছে। অনেক আত্মীয় স্বজন এসেছে। বিয়ের পর্ব শেষ করে রিমিকে নিয়ে নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। রিমির বাবা শুভকে অনেক বলেছিল যেন এই বাড়িতেই তারা থেকে যায়, কিন্তু শুভ বলেছে রিমিকে অনেক সারপ্রাইজ দেওয়ার আছে। সেটার জন্য রিমিকে সে তার নিজের বাড়িতে নিয়ে যাবে। কিন্তু রিমির বাবা মা জানতো যে শুভরা গরিব, তাদের কোনো বাড়ি ঘর নেই, ওরা বস্তিতে থাকে। কিন্তু শুভ যখন রিমিকে নিয়ে যেতে চাইছে, রিমিও যেতে চাইছে, তাই তার বাবা মা তাদের আর আটকায় নাই। এয়ারপোর্টে চলে আসে তারা। রিমির চোখ এখনো বেঁধে রেখেছে তাকে সারপ্রাইজ দেবে বলে। প্রায় 50টা গাড়ি আসে সেখানে, এক কালারের। হ্যাঁ, তার দলের ছেলেগুলো তাকে বিয়ের অভিনন্দন জানাতে এসেছে। সবশেষে নিজের একটা প্লেন উড়াল দেয় আকাশে, যেটা শুধুমাত্র নিজের টাকায় কেনা শুভর। চলে আসে মালয়েশিয়ার উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে নামতে প্রায় 10টি কালো রঙের গাড়ি আসে। তারপর গাড়িগুলোর ভেতরে বসে। কিছুক্ষণের মধ্যে একটা রাজপ্রাসাদের বাড়ির সামনে এসে গাড়িগুলো থামে। গাড়ির ভিতর থেকে রিমিকে বের করে চোখের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। রিমি এত বড় বাড়ি, এত গাড়ি, এত বড় জায়গা দেখে চমকে যায়। বিশেষ করে চমকে যায় মালয়েশিয়ার শহরটা দেখে। রিমি বলে ওঠে, এটা কার বাড়ি আর তুমি মালয়েশিয়াতে কি করো? কে তুমি? এটা আজ থেকে তোমার শ্বশুর বাড়ি, আর আমরা বর্তমানে মালয়েশিয়াতে। আমি কে সেটা পরে জানলেও হবে, এখন ভেতরে চলো। ভাবি, আসলে শুভ ভাই হচ্ছে কোটি কোটি টাকার মালিক। উনি এই জায়গার মালিক, মালয়েশিয়ার ডন। উনি শুধু মালয়েশিয়া নয়, অন্যান্য দেশগুলোর ওনার পাওয়ার আছে। তিনি হচ্ছে হিরো, আন্ডারওয়ার্ল্ডের হিরো। সবটা জানতে পারবেন, আগে চলেন ভিতরে যাই। রিমি অবাক হয়ে যায় হিরোর নামটা শুনে। তারপর রিমিকে ভেতরে নিয়ে যায়। শুভর বাবা মা রিমিকে বরণ করে ঘরে তোলে। তাদের সাথে পরিচয় করিয়ে দেয় রিমিকে। এক এক করে সব ঘটনা খুলে বলে। সবটা শুনে খুশিতে আত্মহারা। রিমি এক মুহূর্ত দেরি না করে তার বাবা মাকে ফোন করে মালয়েশিয়া শহরটা দেখায় ভিডিও কলে। সব খুলে বলে। রিমির বাবা মা সবটা শুনে তারাও খুশি।
কাল বিকেলে মালয়েশিয়ার উদ্দেশ্যে রিমির পরিবার রওনা দিবে। শুভ আগে থেকেই জানিয়ে দিয়েছিল যেন তার পুরো বাড়িটাকে ভালো করে সাজানো হয়। পুরো বাড়ি জুড়ে বিভিন্ন রং বেরঙের বাতি দিয়ে সাজিয়েছে। বাসর ঘরটা তো অসম্ভব সুন্দর করে সাজিয়েছে। রিমিকে নিয়ে খাটের উপরে যায় শুভ, তারপর এদিকে শুয়ে দেয়। শুভ বলে ওঠে, রিমি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যেদিন বাংলাদেশে কক্সবাজারে দেখেছিলাম সেদিন ভালোবেসে ফেলি, আর তারপর ছলনা করে তোমার সিকিউরিটি গার্ড হিসেবে তোমার বাড়িতে থাকি। আজকে আমি তোমাকে আমার আপন করে নেব। সত্যি বলছি, আমিও তোমার সাথে থাকতে তোমাকে ভালোবেসে ফেলি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমিও তোমাকে আমার সব উজাড় করে দিয়ে ভালোবাসার চাদরে রাঙিয়ে নিতে চাই। এই বলে শুভ রিমির শরীর থেকে সবকিছু খুলে ফেলে। তারপর ধীরে ধীরে রিমির ভালোবাসায় নিজেকে রাঙিয়ে নিতে থাকে। দুজনে ভালোবাসার চাদরে হারিয়ে যেতে থাকে। দুজনে দুজনের আত্মাকে একাত্মাতে পরিণত করে। ভালোবাসার বাসরাতে তাদের প্রথম পথ চলা শুরু করে। দেখতে দেখতে রাত কেটে দিন আসে। পরের দিন রিমির পরিবার আসে। পুরো মালয়েশিয়ার শহরটাকে ঘুরে দেখায়। হাসি খুশি ও ভালোবাসার মধ্য দিয়ে তাদের জীবন পার হতে থাকে। শুভ হচ্ছে মালয়েশিয়ার ডন। অন্যান্য দেশের থেকে মালয়েশিয়াতে তার সবচেয়ে পাওয়ার বেশি চলে। ভালোবাসার মধ্য দিয়ে একটি গল্প এখানেই শেষ করে দিলাম।